নমস্কার। আজকের পডকাস্টে আমার অতিথি ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার। তার নাম আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন, যারা শোনেননি তাদের অবগতির জন্য জানাই। সুদর্শন দীর্ঘদিন ধরে অলমোস্ট একক প্রচেষ্টায় আইভিএফ পদ্ধতিতে মায়েদের গর্ভবতী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এসএসকেএমে একটা ক্লিনিক খুলে এখন বেকায়দায় পড়েছেন, কেননা তাকে লক্ষ্য করে নানা রকম কটু কথা কাগজে লেখা হচ্ছে, এমন সব কথা যার কোনো বাস্তব ভিত্তি নেই। এবং তার ফলে গতকাল আমি যখন সুদর্শনের সঙ্গে কথা বলি, আমার মনে হয়েছিল হি ইজ ভেরি ডাউন। সুদর্শন একসময় অবশ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল, কেন দিয়েছিল আমি জানি না, এবং মেদিনীপুরের কোনো একটি কেন্দ্র থেকে মহিষাদল থেকে জিতেও এসেছিল, মন্ত্রী হয়েছিল এবং পলিউশন কন্ট্রোল এবং পিডব্লিউডি দুটো একসঙ্গে। কিন্তু ও এই খুঁড়োর কলে আর বেশি দিন থাকতে চায়নি। ওর স্ত্রী কাকলি ঘোষ দস্তিদার সে রয়ে গেছে এবং রয়ে গেল একেবারে শেষ প্রান্তে এসে অপদস্থ হওয়ার জন্য। স্ত্রী অপদস্থ হচ্ছেন একরকম কারণে, আর তার স্বামী, জানি না কাকলির স্বামী হওয়ার কারণেই কিনা, তার বিরুদ্ধে বদনাম করা হচ্ছে ফর নাথিং। সুতরাং আমি ভাবলাম সুদর্শনের মুখ থেকেই শুনে নিই যে এইসব যে চতুর্দিকে অভিযোগ হচ্ছে, দেখতে পাচ্ছি সব বিজেপির বড় বড় নেতা নানা রকম ভাষণ দিচ্ছেন, এর সত্যিটা কোথায় এবং এক্স্যাক্টলি কি হয়েছিল, ওর কাছে কি কি সাপোর্টিং আছে টু প্রুভ হিজ ক্লেম, অ্যান্ড ইফ অল দিজ আর ট্রু, দেন আই উইল প্লিড যে এই ক্যালামনি প্রচার করা ইমিডিয়েটলি বন্ধ হোক। কেননা প্রথম কথা, খুব কম লোক এই রাজ্যে কাজ করে এবং যারা কাজ করে তাদের নামেই আমি দেখেছি বেশি দুর্নাম হয়। সুদর্শনের কপাল খারাপ। আগে তো জানতাম সতীর পুণ্যে পতির পুণ্য হয়, এখন দেখছি ঠিক উল্টোটা হয়ে গেছে। অন্তত কাকলি সুদর্শনের ক্ষেত্রে ব্যাপারটা তাই। ওকে, আমার সম্পর্কে আমার শ্রোতাদের একটা অভিযোগ হলো সুদর্শন, যে আমি বড্ড বেশি কথা বলি আর গেস্টকে কথা বলতে দিই না। কিন্তু তুমি তো খুব ভালো কথা বলো। না মানে পরিষ্কার বাংলায় কথা কম লোক বলে, না না তুমি একজন। কিন্তু আজকে আমি এই ভৎসনাটাকে মাথায় রেখে আলোচনাটা চালাবো। ঠিক। সুতরাং আমি প্রথম প্রশ্ন করছি যে এই যে হঠাৎ করে এসএসকেএমে তোমরা একটা আইভিএফ ক্লিনিক চালাচ্ছ, সেটাও কয়েক বছর হয়ে গেল, এবং এতদিন পর্যন্ত কেউ কাউকে বলতে শুনি নিয়ে হঠাৎ করে জমানা বদল হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে পাচ্ছি লক্ষ্য করে অনেক তীর বর্ষণ হচ্ছে, এবং তার মধ্যে যেটা আমি বুঝতে পারি তোমার পক্ষে সবচেয়ে অপমানজনক, সেটা হলো যে পিজির থেকে রুগীকে ভাগিয়ে নিয়ে তোমার ইনস্টিটিউটে যাওয়া। আমাকে একদম লেট আস স্টার্ট দ্য স্টোরি ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, থ্যাংক ইউ সুমন। আজকে এটা বলার জন্য ধন্যবাদ জানাই তোমাকে, আমাকে আসার জন্য সুযোগ এটা একটা। আমাদের 2019-20 সালে, আমি 19 না 20 ঠিক মনে পড়ছে না, দীঘা একটা মিটিংয়ে আমি ছিলাম। সেখানে আমি তখনই ঠিক করেছিলাম যে আমি তখনও মন্ত্রী নয়, এমএলএ খালি, যে আমি আর এতে থাকবো না। সেটা আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলাম, তখন তো চিফ মিনিস্টার, যে আমার এটা ভালো লাগছে না, আমি আবার ডাক্তারিতে ফিরে যাব, এটা যদি অ্যালাউ করো। সোজা কথা। উনি যখন মুখ্যমন্ত্রী বলেন যে প্রথমে তো যা হয় একটু রাজি না হলো, কিন্তু তখন ওই দীঘা মিটিং উনি বললেন যে ওসব কথা না বললে, যে আপনি তো বসে আছেন, কিন্তু আর জি পিজিতে একটা এত আপনার দেশ জোড়া নাম, আপনি একটা আইভিএফ ইনফার্টিলিটি কাম আইভিএফ সেন্টার করুন না, পেশেন্ট দেখতে পারেন, রোগীদের সুবিধা হয়, গরিব মানুষের সুবিধা, এটা কিন্তু বলেছেন। আমার খুব ভালো প্রস্তাব। আমার যতই বয়স হোক,
আমার বয়স কম নয়, আই এম নাও 74 নিয়ারলি, কিন্তু আমার ভগবানের কী শরীর ভালো, আর আমি করবো, পেশেন্ট দেখবো। তবে পিজিতে কিছু করলে তো হাজার হাজার পেশেন্ট হবে, তাই জন্য একটা প্ল্যানিং পরিকাঠামো, সেটা উনি বললেন না সেটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ইউ স্টার্ট ইট। এই থেকে শুরু হয়ে তারপরে পিজি হাসপাতালে আউটডোর একটা ক্লিনিক কী করে করা যায় এইটা নিয়ে কথা বলতে তৎকালীন সেক্রেটারি যিনি ছিলেন তার নাম রাজীবা সিনহা। জানি, এই প্রচণ্ড হ্যাঁ, গোপটা এরকম ভদ্রলোক, খুব কিন্তু খুব অ্যাগ্রেসিভলি অ্যাক্টিভ আর কি, মানে উনি সব দেখে রেখে আমাকে স্বাস্থ্যময় ডেকে ডেকে বললেন এটা 4 মাসে করা সম্ভব, ইট উইল টেক 4 মান্থস, আপনারা ভালো করে প্রস্তাব লিখে দিন আমাকে। তাই প্রস্তাব লিখে ওকে দিলাম, আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা, বসো। তারপর এবং তারপর কাটাকাটি এবং এই লেখালেখি ব্যাপারে সত্যি কথা বলতে কি তখন ও ইংল্যান্ড থেকে এসছে, আমি ওকে কাকুলিকে আটকে দিয়েছি যে এখানে খুব করোনা হচ্ছে ইংল্যান্ডে, আর যেতে হবে না, 19-20 সালটা। এবার ও অনেক খেটে খুঁটে এগুলো সব করতে, কাগজ প্রচুর লেখালেখি যা হয় গভর্নমেন্টের সেগুলো হলো, কিন্তু হওয়া সত্ত্বেও উনি আবার তো সেক্রেটারি চেঞ্জ হয়ে যায়, উনি চেঞ্জ হওয়ার পরে স্পিডটা আবার কমে গেল। তারপরে ফর্চুনেটলি আনফর্চুনেট অনেকগুলো সেক্রেটারি চেঞ্জ হয়েছে, সবাই চেষ্টা করেছেন, কিন্তু 2021 নভেম্বরে একটা এগ্রিমেন্ট মতন তৈরি হলো, অনেক তার আগে 6 মাসের পরিশ্রম কোর্টের একটা বিশাল এগ্রিমেন্ট এই তৈরি হলো, যে এগ্রিমেন্টের বেসিসে এটা 2021-এ। এই যে এগ্রিমেন্টের হাইলাইটস কি? এইগুলো হাইলাইট হচ্ছে যে আমাকে এজ এ নলেজ পার্টনার আইডেন্টিফাই করা হলো। এই এগ্রিমেন্ট এমনি হয়নি, এটা বিড করে টেন্ডার ডেকে হয়েছিল। আর আমাকে যেহেতু বলা হয়েছিল যে আপনাকে এটা করতে হবে, সেটা আমি অতি একটা নগণ্য চার্জ দাবি করেছিলাম, যেহেতু আমার যে আমি শুনেছি আমার পরের বিডার সেকেন্ড পজিশন, সে আমার 4 গুণ বিড করেছিল, 4 গুণ, 4 টাইমস। আমি 6.5 লাখ টাকা, সে বোধ হয় সামথিং 20 লাখ টাকা। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু করে চালু হলো, বিড হলো। এবার তো সেন্টার একটা 7 তলা একটা বিল্ডিংয়ে একটা ভালো জায়গা, 3,500 স্কোয়ার ফিট জায়গা ঠিক হলো, সেখানে পিডব্লিউডি জায়গাটা পরিষ্কার করে প্লেন করে রাখলো, মানে দেয়াল আর ফ্লোর, আর কিছু না। তখনই প্রশ্ন এসে গেল, তখনও মিটিং চলছে প্রায় 2 মাস 3 মাস পর পর। স্বাস্থ্য দপ্তর থেকে বলা আপনি আউটডোরটা চালু করে দিন। ওরা একটা আউটডোরে, মানে আমাদের অ্যান্টিনাল বিল্ডিংয়ের 2nd ফ্লোরে আইডেন্টিফাই করলো, যেখানে ইনফার্টিলিটি পেশেন্ট ইন জেনারেল তাই দেখা হোক, তার থেকে আইভি পেশেন্ট উঠবে, আপনি দেখতে থাকবেন, অন্তত সময় লাগবে তো। কিন্তু তখন আমাকে ধারণা দেওয়া হয়েছিল যে এটা 6-8 মাস লাগবে করতে। কোনটা? মানে সেন্টারটা আইভিএফ সেন্টারটা, আউটডোর নয়। আইভিএফ সেন্টারটা করার জন্য কি কি দরকার ছিল? প্রচুর, মানে আইভিএফ জায়গার মধ্যে প্রচুর মাল্টি সেক্টরিয়াল অনেকগুলো গাইনি, সার্জারি, মেডিসিন, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজি মিলে অন্তত 160টা ইকুইপমেন্ট লাগে। ইটস এ ভেরি কমপ্লেক্স প্রসিজিওর, এবং তাকে টেন্ডার করা ইটস এ ডিফিকাল্ট অলসো, গভর্নমেন্টের পক্ষে তো বটেই। তো সেইটা হতে হতে বলুন আপনি আউটলুক চালু করুন, 6 মাসের মধ্যে হয়ে যাবে। কত প্রজেক্টেড এস্টিমেট ছিল বাজেট? আমি করেছিলাম তৎকালীন যুগে সম্ভবত 12 কোটি টাকার কাছাকাছি, যেটা ভারতবর্ষে কোথাও 20-25-30 কোটি আমাকে করতে পারেন। আমি করেছিলাম, কারণ যে কোনো সেন্টারে প্রচুর বাজে ইকুইপমেন্ট কেনা হয় যেগুলো কাজে লাগে না। আমি এই 44 বছরের এক্সপিরিয়েন্সে জানি কোনটা লাগবে কোনটা লাগবে না। সেইটা করে আমি গভর্নমেন্টকে বলেছিলাম আমি মিনিমাল কস্টে কিন্তু ইন্টারন্যাশনাল কোয়ালিটি সেন্টার করে দেবো। এটা 12 কোটি মতন প্রজেক্টের ছিল, সেই কস্টের সেই টেন্ডার প্রসেস চলছিল, প্রচুর মিটিং হয় এবং টেন্ডার নিয়ে কথা হয়। ডক্টর বিশ্বনাথ আমাদের আরেকজন পিজিতে আছে, ও পিজির দিক থেকে এখানে ডেপুটেড আর কি, কারণ যেহেতু ও এখানে কাজ করেছে, অক্সফোর্ডে কাজ করেছে, এমএসসি করেছে নেমরায়োলজি আইভিএর ওপরে, সো হি ওয়াজ ডেপুটেড, মানে ওকে রেডিমেড লোক পেয়ে গেছে পিজি। এবারে করে টোরে এই এমনিতেও গাইনোকোলজি পড়ায়, এমনিতে গাইনোকোলজিস্ট, কিন্তু তার আগে ও ল্যাবরেটরি কাজ করে বলে অক্সফোর্ডে একটা স্কলারশিপ পেয়ে, ফেলিক্স স্কলারশিপ পেয়ে অক্সফোর্ডে গেছিলো এই এমএসসি করতেন আইভিএফ এমবিওলজি, সেখানে হি স্টুড ফার্স্ট। যাই হোক, তাই এখানে ও চলে আসলো, তো ওকে আমরা রেডিমেড পাত, ওদের সুবিধা হলো, আমার অনেক সুবিধা হলো, যেটা হাতের লোক পেলাম, তবে হয়তো আমি একটু এক্সপ্লয়েট করে ফেলেছি। তো যাই হোক, করে প্রবলেমটা হলো সুমন, যে খালি মিটিং হয় আর যেগুলো আমরা করে দিই, এই যে 160টা ইকুইপমেন্ট, তার স্পেসিফিকেশান, কখনো গভর্নমেন্ট বলছে তার একদম
ডিটেল দিন, ডিটেল করে দিলে হয়তো কমিটিতে 20-22 জন মেম্বার সবাই মিলে, এমনকি পিজি মণিবাবু থাকতেন, হেলথ সেক্রেটারি থাকতেন, তারা বলতে এটা খুব ডিটেলস হচ্ছে, এটা ছোটো করুন। ছোটো করে দেওয়া হলে বলছে এটা খুব বেশি ছোটো হয়ে গেল। এবং এই প্রত্যেকটা মিটিংয়ের পরবর্তী মিটিংয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 থেকে 6 মাস 7 মাস। এর তোমরা খুললে কোন তারিখে এক্স্যাক্টলি, মানে ক্লিনিকটা আইভিএফটা এগ্রিমেন্টটা হলো কবে? 21 সালে নভেম্বর মাসে। ওকে, আর তোমরা আমরা 22 সাল থেকে চালু করলাম, 22 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আউটডোর চালু হয়ে আউটডোর চালু করলে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস এগ্রিমেন্ট আইবিএফ এর সমস্ত ফেসিলিটি গভর্নমেন্টের তৈরি করে দেওয়ার কথা ছিল কোন তারিখের মধ্যে? তারিখ ওরা মুখে বলছিল এটা 6-8 মাসে হয়ে যাবে, কিন্তু এটা ওপেন এন্ডেড। না না এগেইন তাই সেই জন্য তো না না, মুখের কথাই কি এটা হয়? না হ্যাঁ মুখের কথাই এটা, মানে আমাকে আমিই জানি 6 মাসে করা সম্ভব, কারণ যারা না না, সেটা এক জিনিস। আর ওয়েন ইউ আর ডিলিং উইথ গভর্নমেন্ট, এভরিথিং হ্যাজ টু বি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আদারওয়াইজ নানা রকম মানে লোকে ইন্টারপ্রেট করতে পারে। যাই হোক, মানে গভর্নমেন্টের প্রবলেমটা হয়েছে এই যে 160টা ইকুইপমেন্ট, তার প্রাইস, আর আমরা ভালো কোয়ালিটি জিনিস চাইছি, যে কোনো বাজে কোম্পানির জিনিস দিয়ে হবে না রেজাল্ট, তখন আমি গালি খাবো। এটা করতে গেলে তাদেরকে যে টেন্ডার প্রসিডিউর জন্য ইউনিভার্সাল একটা পদ্ধতিতে আসা, যেটা বিয়ন্ড কোশ্চেন হবে, ট্রান্সপারেন্ট হবে, আমার মনে হয় এটা একটা কারণ, ওয়ান অফ দ্য রিজন। আরেকটা রিজন হচ্ছে একটা মিটিং তো আরেকটা মিটিংয়ের মধ্যে ওই যে ডিপার্টমেন্টের লোক ছিল তারা বোধহয় অত পরিশ্রম করে কাগজগুলো দেখেনি, কারণ আমরা সেকেন্ড মিটিংয়ে 6 মাস পরে গিয়ে দেখলাম ও তাই নাকি এটা দিয়েছেন, দেখিয়ে দিতে, আচ্ছা আমরা ঠিক আছে, এরকম আর কি। কারা ছিল সেই মিটিংয়ে? সবাই, মানে কে সিভিল, পিজি ফুল টিম, পিডব্লিউডি ফুল টিম, ওদের এমএসডিসিএল একটা আছে কি ওই। হোয়াট ইজ দ্য জব অফ পিডব্লিউডি হেয়ার? পিডব্লিউডি ওখানকার ফ্লোরটাকে প্লেন করে দেবে, যে 3700 স্কোয়ার ফিট, দেয়ালটাকে আমাদের রিকোয়ারমেন্ট তৈরি করে দেবে, আরও প্লেন করবে, ইলেকট্রিক্যাল পরে যোগ হলো ইলেকট্রিক্যাল লাইনেরও এন্ট্রি পয়েন্টটা ফেলে দেবে, বাকিটা ভেন্ডার এসে করবে, কারণ বাকি সব কাজ খুব হাই এন্ডের ওয়ার্ক, কেউ জানিই না, তার কোনোটা দেশি কোনোটা বিদেশি কোম্পানির হবে, আলট্রাসাউন্ডই হোক যাই হোক, আইভিএফ মেশিন, ইনকিউবেটারে, সবই হাই এন্ড মেশিন। কিন্তু এই যে প্রত্যেকটা মিটিংয়ের মধ্যে দেরি, এই করতে করতে 22-23 চলে যাচ্ছিল। এর মধ্যে 22-23-এর মধ্যে হয়তো 1,000-2,500 পেশেন্ট রেজিস্টার্ড হয়ে গেছে। এর মধ্যে একটা সুবিধা হয়েছে যে কয়েকশো পেশেন্টের আবার ইনফার্টিলিটি জেনারেল, এতে আমার চিকিৎসা পেয়ে তাদের প্রেগনেন্সি হয়েছে, আইভিএফ ছাড়া, মানে ওই ক্লিনিক থেকেই? ওই ক্লিনিক থেকে। সেটা একটা অত্যন্ত ভালো জিনিস, যে বিনা পয়সায় তাদের, তারা বলো এ কি হয়ে গেল, না হয়ে গেল তোমার, তুমি বাড়ি যাবে এবারে। তার মানে সবার মানে আইভিএফ ক্লিনিকে যাওয়ার দরকার সবার নেই? টাইম লাগবে না, ওই আউটডোরে আসছে তার থেকে একটা 50% মতন লোকের জেনারেল চিকিৎসা হবে, তার থেকে 50% আইভিএফ ইক্সিতে যাবে, ওই 50% পেশেন্ট যাদের চিকিৎসায় ফেল করবে 6 মাস 1 মাসের পরে, তার মধ্যে কিছু আবার আইভিএফ যাবে। তো এই রেশিওটা কীরকম সাকসেসের, মানে উইদাউট এনি আইভিএফ? তোমার যদি উইদাউট এনি আইভিএফ সাকসেস রেট যদি ওভুলেশন, যারা ডিম্বাণু তৈরি হয় না, ডিম্বাণু ভালো তৈরি হয় না মেয়েদের ডিম্বাণু, সেক্ষেত্রে আমাদের সাকসেস রেট, আমি 42 বছর এই নিয়ে কাজ করছি, তার ফলে আমাদের সাকসেস রেট মোটামুটি ইন্টারন্যাশনালি কম্পারেবল, খুব ভালো রেজাল্ট হয়, প্রায় 90% ওভুলেশন করিয়ে দিতে পারবো যার ওভুলেশন হয় না, এবং তাদের মধ্যে প্রায় 60% প্রেগনেন্সি হয়ে যাবে, এবং সেটা মিনিমাম খরচা, মানে ওষুধপত্র, একটা আল্ট্রাসাউন্ড করা। এইটাতে পেশেন্টটা খুব খুশি হচ্ছিল। আবার যারা আইভিএফের জন্য আসছে তারা খুব রাগ করছিল যে আমাদের কী হবে, তাহলে আমাদের তো টিউব বন্ধ, আমাদের তো আইভিএফ ছাড়া হবে না, হাজব্যান্ডের স্পাম নেই, আইভিএফ এক্স ছাড়া হবে না। আমি তাদের বলছি এই হয়ে যায়, আমাকেও বলা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীকে 3 মাস 4 মাস 6 মাস, এই করতে গেলে 2 বছর 2.5 বছর কেটে যাওয়ার পরে স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত নিল। আমি জানলাম ভীষণ চাপ হচ্ছে, লোকেরা অনেক সময় আমাকে রাগারাই না করলেও বেশ ক্ষোভ প্রকাশ করছি, যেটা কী হচ্ছে, আপনি খালি 6 মাস 8 মাস বলছেন কিন্তু কিছুই নেই। তখন গভর্নমেন্ট একটা করলো, ওই ঠিক আছে সখানে কেস করে দেওয়া যায়, তোমার সেন্টারে তুমি করতে পারবে, যে খালি খরচ নিয়ে, এক্সপেন্ডিচার বেসিসে কত খরচ হয়, আমরা আবার ডিটেল খরচ করে যা হয়, যেটা আমাদের 1.5 লাখ টাকা মতন খরচ পড়ে, সেটা 90,000 থেকে 1 লাখের মধ্যে বললাম এরা আনা যায়, আমরা নিয়ে আসতে পারি। তো 100টা পার ইয়ার? হ্যাঁ, ওই সারা বছর জুড়ে 100টা টোটাল। তো তোমার কাছে ততক্ষণ অ্যাপ্লিকেন্ট কতজন? তখন প্রায় 4,000 হয়ে গেছে বাই 24 সালের মধ্যে। তা হাউ ডু ইউ চুজ দোজ 100? যাদের রিকোয়ারমেন্টটা বেশি, যারা একটু বয়স একটু বেশির দিকে যাচ্ছে, যার ডিম্বাণু হরমোন দেখে আমার মনে হচ্ছে যে একটু কমের দিকে যাচ্ছে, যার মনে হচ্ছে যে সাইকোলজিক্যাল স্ট্যাটাস
সে প্রায় পাগলাও আরম্ভ করেছে, তার 3টে প্রেগনেন্সি নষ্ট হয়ে গেছে, হয়ে বন্ধ হয়েছে টিউবটা। মায়া লাগতো যে ঠিক আছে একে নেওয়া যায়, এরকম অল্প বয়স কম বয়স মিলিয়ে। এবং এই বেশি বয়সের জন্য আছে কিছু আছে বলে আবার এই 40% প্রেগনেন্সি। তাহলে আমাদের সেন্টার এখন আমরা 75% প্রেগনেন্সি রেকর্ড করি যাদের বয়স 34-এর কম এবং যার কোনো গণ্ডগোল নেই। আমি ডিটেলস যাচ্ছি না, হরমোনে কোনো গণ্ডগোল নেই। তো এইভাবে করা হলো এবং তাতে লোকে একটা আশা পেল, ওই প্রেগনেন্সি হওয়াতে লোকে প্রেগনেন্সি নিয়ে আসছে, লোক খুশি হচ্ছে। তার মধ্যে এটা বললো করা হবে, এটা করা হয়ে প্রেগনেন্সি হলো, ডেলিভার হলো। সেই খবর তোমরা পেয়েছো, প্রথম পিজি ডেলিভার হলো এবং ঠিক হলো প্রেগনেন্সি হওয়ার পরে যারা এখানে দেখাবে তারা এদের আন্ডারে গিয়ে দেখাবে, এখানে অ্যান্টিনাটাল সিজার, তখন সবটাই ফ্রি, ডেলিভারিটাও ফ্রি। এবং দেখো ওখানে একটা রিপোর্ট কি অদ্ভুত ধরনের, মানে না আমি প্রথম কথা হচ্ছে যে রিপোর্টগুলো বেরিয়েছে তার একটা ফার্স্ট লাইন হচ্ছে সরকার একটা বিজ্ঞাপন দিয়েছিল এই মর্মে যে এবার থেকে পিজি হাসপাতালে বিনে পয়সায় আইভিএফ করা যাবে, অর্থাৎ বন্ধ্যাত্ব নিরসনে এবার সরকার সক্রিয় হলো। কিন্তু সরকারের কথা, ওই বিজ্ঞাপনটা বেরিয়েছিল কবে? এটা বিজ্ঞাপন বেরোনি, এটা নিউজ হয়েছে। নিউজ হয়েছিল মানে এইসব খবর টবর পেয়ে পড়ে হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনারা কি আইভিএফ করতে যাচ্ছেন, আপনারা কি এই করছেন। ও খবরের কাগজে নিউজ আর গভর্নমেন্ট নোটিফিকেশনের মধ্যে তো অনেক তফাৎ। না গভর্নমেন্ট তখন নোটিফিকেশন করেছে, এই যখন এই ডিটটা হলো তখন সেটাও তো 2021 2021-11। তো তখন করেছে গভর্নমেন্ট যে আইভিএফ হবে। হ্যাঁ হ্যাঁ। সো মানে গভর্নমেন্ট ডিড নট কিপ ইটস পার্ট অফ দ্য বার্গেন। আমি ইয়াস, খালি কিপ না, গভর্নমেন্টের কন্ডিশনটা বলে নিই আমি, যে তুমি ম্যান করবে, তুমি স্টাফ করবে, তুমি ল্যাবরেটরি সায়েন্টিস্ট ডাক্তার সব তুমি নিয়ে আসবে, তাদের মাইনেও যা লাগবে যদি পার্ট টাইম হয় তুমি দেবে, একটা ম্যানেজমেন্ট ফি 6.5 লাখ টাকা, হুইচ ইজ নাথিং, পিনাটস। কিন্তু গভর্নমেন্টের বক্তব্যটা ভালো, আমারও সেটা আইয়ের একই ছিল যে পিজি ডাক্তার বা বায়োকেমিস্ট বা অন্য লোকদের ট্রেন করবে। ধরো প্রথমে 10 জন তোমার, ওদের 0, পরের বছর 8 জন তোমার, 2 জন পিজি থেকে, তারপরে ওদের 4 জন তোমার 6 জন। বাট গভর্নমেন্ট মিজারেবলি ফেল। গভর্নমেন্টে কোনো লোকজন 2-1 জন এসেছিল আল্ট্রাসাউন্ড শিখতে, বা তাদেরকে আমি শেখাবো, যেটা আমার কাজ ছিল অ্যাজ এ নলেজ পার্টনার, ট্রেন করা, পার্সোনালি ডেভেলপ করা। তারা কিন্তু কেউই আলটিমেটলি আসেনি। অতএব এখন একটা লিম্বোতে যে ম্যান পাওয়ার পাঠানোর কথা, যে আমি তৈরি করে দেবো ওখানকার আর্জি করে একটা প্রজেকশন হেলথ সেক্রেটারি বা ঠিক করেছেন 5 বছরের মধ্যে ইউ উইল ট্রেন এ গুড qualified staffs and you will be remaining as a maybe a honorary director or whatever advisor. পিজিতে এটা অটোনোমাসলি চলবে। সে তো দূরস্থ, গভর্নমেন্ট একজনকেও মানে আলটিমেটলি 6 মাসের বেশি কাউকে দিতে পারেনি, কেউ আসেনি। কতগুলো ওয়ার্কশপ করার কথা, আমরা প্রথম দিকে আমাদের কিছু ওয়ার্কশপ সেমিনার করার কথা, অনেকগুলো ওয়ার্কশপ আমরা করেছি। সেই ওয়ার্কশপগুলোর জন্য আলাদা করে টাকা দেওয়ার কথা, তার জন্য বোধহয় একবার 1.5-2 লাখ টাকা দিয়েছিল। আবার আমরা রিসেন্টলি একটা ওয়ার্ল্ড কংগ্রেস করলাম, সেখানে আমরা এবং বিদেশি লোকদের নিয়ে আরও 4টে ওয়ার্কশপ পিজিতে করে দিলাম ওই রিকোয়ারমেন্টটা মেনে। কিন্তু আমার যে বক্তব্য ছিল যে জেলা থেকে পেশেন্টরা আসবে, এখানে আইভিএফ হবে, প্রেগনেন্সি হয়ে তারা জেলায় ফিরে যাবে। জেলা থেকে এমনি আইভিএফ করতে হলে তাকে 20-22 দিন রোজ যাওয়া আসা করতে হচ্ছে, প্রসেস টেক 20 days। এখানে আমি বলেছিলাম স্পোক অ্যান্ড হাব, মানে ওখানে সাধারণ গিয়ে ব্লাড আল্ট্রাসাউন্ড ওয়েট হয়ে ইঞ্জেকশনটাও নিয়ে 4 দিনই যেন কলকাতায় আসবে, আইভিএফ করে ট্রান্সফার করে বাড়ি চলে যাবে। সো শি উইল স্টে 4 days। ইউ ইনভেস্ট এ গুড মানি ফর এ ইন্টারন্যাশনাল কোয়ালিটি সেন্টার ইন পিজি। এইটা আমার স্বপ্ন ছিল। তার মানে ইট ইজ এ প্রমিস দ্যাট ওয়াজ বচড আপ, ইয়েস, এবং এ প্রমিস অ্যাবাউট হুইচ নোবডি টুক এনাফ কেয়ার লেটার অন। তাই তো। সো এইটাই তো সাম টোটাল। তাহলে আর এই যে অপবাদটা তোমাকে দেওয়া হচ্ছে এই বুড়ো বয়সে এসে, যে তুমি নাকি ফুসলে রুগী নিয়ে যাচ্ছ। হ্যাঁ, পিজি থেকে ফুসলে আমি, এটা তো আসা দরকার, খালি নিয়ে যাচ্ছ না, এভাবে লিখছেন যিনি সেটা বুঝুন। যে লোকটা 22 তারিখে 22 জানুয়ারিতে দেখাচ্ছে, 22 বললাম 6 মাস পরে, 22 মাঝখানে বললাম 8 মাস পরে, 23 বললাম, এবং তাকে আমি আইডেন্টিফাই করলাম আপনার কিন্তু ডিমান্ডও খুব কম, আগামী 6 মাস 1 বছর না হলে আপনার ডিমান্ডও থাকবে না। এবার সে যদি 24 সালে এসে বলে ওকে বা অন্য কাউকে, একদম সোজা কথা যে আপনারা তো খালি আমাদের ধোকা দিচ্ছেন। এই বলছেন 6 মাস 8 মাস গভর্নমেন্ট কিছু করছে না, আপনি বলছেন আপনি গভর্নমেন্ট নন,
কিন্তু গভর্নমেন্ট আপনাকে দায়িত্ব দিয়েছে, আমার দায়িত্ব দিয়েছে ভাই, আমি চেষ্টা করছি, কিন্তু গভর্নমেন্টের একটা প্রসিডিওর আছে, আমি কাউকে দোষ দিচ্ছি না। বাট তখন তারা বললো কিন্তু আমার ডিম আমি কী করবো? বললাম কী করবেন, যত তাদের বাড়ি করবেন। তখন তারা বললো আমরা কি প্রাইভেটে করতে পারি? বললাম পারেন। তখন তারা বললো আপনার ওখানে যেতে পারি? বললাম আমি গভর্নমেন্টের চেয়ারে বসে আমার ওখানে যেতে আমি বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। আপনি স্বাধীন দেশের নাগরিক, আপনি কারো বন্ডেড লেবার নন, আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইউ থিঙ্ক, সবাই তাই করে। এরপরে যদি কেউ আমার সেন্টারে, এইপরে যদি তোমার কোনো বোনজি বা ভাইজি মনে করে অনেক হয়েছে, 2-2.5 বছর পিজিতে ঘুরলাম, আমি ঘোষদস্তি কিংবা গৌতম খাস্তি বা কারো কাছে যাই, গিয়ে আইভিএফ করে আসি, এটা তো মার্কেটের সাধারণ নিয়ম। এটা আর জি করে 1 মাস ঘুরলাম, বাইপাস হলো না, বাইরে করিয়ে নিলাম, তাহলে চলছে কী করে? এর মধ্যে এই কথাটার মধ্যে এরা একটা ফুসলিয়ে নিয়ে যাওয়া, এই যে কথাটা, এটা ডেরোগেটরি খালি না, খুব অশিক্ষিত কথাবার্তা আর কি। মানে কোনো একজন শিক্ষিত রিপোর্টার, যাকে ছোটোবেলায় আমি ব্রিলিয়ান্ট বলে জানতাম, সে এইরকম কথা বলতে পারে যে 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 পেশেন্টকে নিয়ে গেলে সুমন, তারা কয়েকজন আসে, মানে আমাকে, আমি সরি ক্ষমা চেয়ে বলছি। এখনো কি ক্লিনিক চলছে? কোথায়? পিজিতে? হ্যাঁ। হ্যাঁ, 1.5 বছর আগে এটা অফ হয়ে গেছে। আমাকে সেক্রেটারি বললো, তখন তো এইসব ইলেকশনটা হয়নি, এখন আপনি যে বন্ধ করে দেন হঠাৎ করে, ওখানে একটা বিক্ষোভ মারামারি হয়েছেই হবে, 4,500 লোক, একদিন চলছে, আমরা 6 মাসে করে ফেলবো এই ইলেকশনটা। এখন এসে তখন বললো ইলেকশন আগে বললো 5 মাস গেছে। মিস্টার নিগম বললেন, ভালো লোক, যে এর মধ্যে হয়ে গেলেই আমি করবো, আমাকে ম্যাডাম সিএম বলে দিয়েছে। আমি এই একটা ভদ্রতা, একটা বিশ্বাস তো করতেই হবে, লিখে নেইনি আমি। ম্যাডাম সিএম তো আর নেই, না এখন নেই, তাহলে এখন মিস্টার সিএম। তার সঙ্গে আমার কোনো কথা হয়নি এখন, আমি জানি না যে তিনি। বাট নিগম কন্টিনিউস। হ্যাঁ, নিগম কন্টিনিউ, এটা আমাদের এখন রিসেন্ট কি, তাই তো নাকি? না তোমার কিছু বলার অ্যাড করা আছে, বলতে পারো। না না, নিগম 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 আমি ফোন করলো, সেই বলেছে আমি হয়তো কাল পরশু একটা চিঠি দেবো যে আপনারা কী করছেন জানান, অমুক করুন, তাড়াতাড়ি করুন, তার তো কোনো মানে হয় না, সে লেখালেখি হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, যে আমাকে দেখাতে এসে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার সময় আমরা হিপোক্রেটিক ওথ নিয়েছি, সেখানে কোনো পেশেন্ট যদি বলে যে ডক্টর ঘোষ দস্তিদার আপনার নাম সারা দেশে আছে, আপনি বলছেন আর 6 মাসের মধ্যে আমার প্রায় ডিমান্ড শেষ হওয়ার জায়গায়, আপনি আমাকে বলছেন আবার 6 মাস পরে ডিসেম্বরে আসুন, এটাকে আপনি ঠিক করছেন? না, ঠিক করছি না, কিন্তু আমার তো কিছু করার নেই, আমি তো করতে পারবো না। তখন যদি তিনি বলেন আমি কি প্রাইভেটে গিয়ে করে নিতে পারি, করুন। আচ্ছা সুমন, এই কথাটা বলার মধ্যে কি করে অপরাধ থাকতে পারে? আমার হয়তো আমার বুদ্ধি কম ওই ভদ্রমহিলার থেকে, আমি তো বুঝতে পারছি না। না, যে যে ভদ্রমহিলা তোমাকে গ্যাস খাইয়ে এখানে আনলেন, তারও না, আমি ইন্টারভিউর কথা বলছি, এটার কথা বাদ দাও। আমি যেই ওটা আমার বদনাম তোটাতেই বেশি হচ্ছে। না না, আমার কথা হচ্ছে, আমার কালকে বাজারের লোকে জিজ্ঞেস করেছে। তাই নাকি? হ্যাঁ, ডাক্তার কি একটা দেখছিলাম পিজিতে, কি ওসব বলেননি। হ্যাঁ, ভালো লাগে আরো শুনতে। আচ্ছা। আমি মঙ্গলবার বৃহস্পতিবার 100 পেশেন্ট দেখি বিনে পয়সায়, এই 74 বছর বয়সে, লোকে আমার সব লোকেরা নাতি দিয়ে কোলে নিয়ে খেলা করে। চলি আমার যারা তারা বলে তুই এখনো পেশেন্ট দেখিস, তাও মঙ্গলবার বৃহস্পতিবার সরকারি আউটডোরে বসে। আল্লাহ ভাই বলে ফেলেছি, এখন না বলতে পারছি না আমি। তো আমার কথা হচ্ছে, নাও ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ অ্যান্ড টেল গভর্নমেন্ট যে আমরা উই হ্যাভ বিন টেকেন অন এ রাইড 2022 সাল থেকে, 21 সাল থেকে 2026 হয়ে গেল, আপনারা আপনাদের কথা মতো আইভিএফ সেন্টার করতে পারেননি, একখানা যন্ত্রপাতিও আনেননি। তার জন্যে একদিকে পেশেন্টরা আমাদের দায়ী করছে, কারণ আমরা পেশেন্টদের ক্রমাগত বলে যাচ্ছি আজ নয় কাল, কাল নয় পরশু হবে, 6 মাস 8 মাস পরে। আর অন্যদিকে কিছু স্বার্থান্বেষী লোক সুযোগ পেয়ে যাচ্ছে যে আমাদের বিরুদ্ধে 4টে অপবাদ রটিয়ে আমাদেরকে খাটো করা। এই দুটোর কোনোটাই আমাদের কাছে কাম্য নয়। সো we will request you to revisit the entire agreement and come to a conclusive agreement. আর যদি আপনারা কোনো কারণে সেটা না পারেন, তাহলে আমাদের ছেড়ে দিন, গল্প শেষ। এক্স্যাক্টলি আমি এটাই ভেবেছি। এক্স্যাক্টলি আমি এলেনে থ্যাংক ইউ ফর অ্যাফার্মেশন, যে আমার তুমি বললে একজন, তুমি অত্যন্ত প্রাজ্ঞ লোক বলবো আমি, তোমার কথা শুনি আমি এটাই লিখবো ভেবেছি। আর কিন্তু এই যে ডিফেমেটরি কথাগুলো একটা রিপোর্টার লিখলো, তুমি অনেকের গুরু একেবারে রিপোর্টিং। আমি এটা বুঝতে পারলাম না, আনন্দবাজার পত্রিকায় একজন এডিটর আছেন এবং মোটামুটি হয়তো জানেন যে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার তো নয়, অন্তত আমার ব্যাকগ্রাউন্ড পুরো নাও জানে। এই রকম একটা রিপোর্ট তুমি লিখে দিচ্ছ,
পেশেন্ট ভাগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বুড়ো বয়সে পেশেন্ট ভাগিয়ে নিয়ে যাবো কিসের জন্য? আমি তো বন্ধ করার কথা ভাবছি এখন, যে আমার বয়স এখন তো গোড়ানোর সময়। এখন সেখানে এটা বলছো, তারপর 2 নম্বর এই যে লিখে একটা টাকা লিখেছো, তোমার এটা বলছো অন রেকর্ড, 1,80,000 টাকা নিয়ে আমাদের স্টাফ বলেছে লাগবে। আমাদের স্টাফ বলেছে যে বয়স অনুযায়ী কমপ্লেক্স চিকিৎসা অনুযায়ী আমার একজন স্টাফ, তাকে আমি জানি না কে বলেছে, স্বীকার করলো বলে বলেছে এটুকু বলা হয়েছিল 1 লাখ থেকে 1,80,000 পর্যন্ত যেতে পারে খরচটা। সত্যিই তো, যদি কারো ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য নেচার অফ দ্য ট্রিটমেন্ট, যদি কারো ডিম্বাণু প্রিজার্ভ করতে হয়, একবারটা তুমি জানো নিশ্চয়ই আইভিএফে 10টা ভ্রূণ তৈরি হলো, 3টে ট্রান্সফার করলে, 7টা তুমি প্রিজার্ভ করলে, তার খরচা 30,000 টাকা। পরের বারে 3 মাস পরে তার নেগেটিভ হলো, সে ওর থেকে আবার ট্রান্সফার করবে, তার খরচা 40,000 টাকা। সে এইটাকে ধরে বলেছে 1 লাখ থেকে 1,80,000 খরচা হতে পারে। ওই 1 লাখ টাকা উজ্জ্বল রেখে 1,80,000 লিখে অ্যাজ ইফ আমি যেন বিরাট একটা লাভ করতে নেমে পড়েছি। হ্যাঁ না, দেখো, দিস উইল নট স্টিক বিকজ পিপল নো ইউ, অ্যান্ড যারা আইভিএফ করে বা করে উপকৃত হয়েছে তারা দে উইল ভাউটসেপ ফর ইউ। ইয়েস, সুতরাং এটা আমার মনে হয় ইজ এ পাসিং ফেজ, আই এম নট গোয়িং ইন টু ইট। আমার বক্তব্য হচ্ছে এই যে মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, ইয়েস, ওকে, নাও হি ইজ লাইকলি টু বি দ্য নেক্সট হেলথ মিনিস্টার, সবাই বলছে। আচ্ছা আচ্ছা, যদিও আমি জানি না, ঠগের বাড়ির ভোজ, হ্যাঁ, না চালে বিশ্বাস নেই। যাই হোক, একটা হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি উনি যদি হবেন। হয়। উনি নিজেও ডাক্তার। ওনার যে প্রশ্নগুলো, আই থিঙ্ক ইউ শুড ক্যাটেগরিক্যালি আনসার Answer that. ওয়ান বাই ওয়ান। তিনি ফার্স্টলি জানতে চাইছেন কোন আগ্রহে সুদর্শন ঘোষ দস্তিদার লক্ষ লক্ষ টাকার বোঝা ঘাড়ে নিয়ে আউটডোর চালাচ্ছেন। না, আউটডোরে তো লক্ষ প্রথম কথা উনি ভুল, উনি হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করেছেন। আইভিএফ তো আউটডোরে হয় না। আমার লক্ষ লক্ষ টাকা বোঝা নেই, আমার লক্ষ লক্ষ টাকা বোঝা নেই। তবে হ্যাঁ, মাস গেলে আমার যে স্টাফ, তাদের কি হয়তো আমি আবার ওখানে কিছু কাজ করতে বাধ্য করছি, তাদেরকে একটা ইনসেন্টিভ দিচ্ছি হয়তো, তাতে আমার হয়তো 2 লাখ টাকা 1.5-2 লাখ টাকা মাসে খরচা হচ্ছে, এটা ঘটনা। তার মানে বছরে একটা খরচা হচ্ছে। কিন্তু যেহেতু আমাকে প্রতিবার তোমার যে 6.5 লাখ টাকা পাওয়ার কথা সেটা তুমি নিয়মিত পেয়েছো? না বাবা, আইভিএফ আমি তো এই ডাবল রেজিস্টারে পড়ে গেছি, যেহেতু আইভিএফই চালু হয়নি, ওটাও চালু হয়নি। তাহলে তুমি একদম মানে নিখরচায় করছো কাজটা। ওই যে ওয়ার্কশপগুলো করছি তার জন্য 1.5 লাখ টাকা 2 লাখ একবার দিয়েছে। আবার এই যে ওয়ার্কশপ করলাম ওয়ার্ল্ড কংগ্রেসে গত বছর, তার জন্য আবার তো আমি ডিমান্ড করবো 2 লাখ 1 লাখ টাকা দাও। আর যে 100 জন কেসকে করালে সেটা তোমার তো টাকা দিয়েছি 1 কোটি টাকা, 11 লাখ টাকা ডিউ আছে, এখনো সেটাও দেয়নি। সেটাও তো সে তার মানে ইউ আর গিভিং সার্ভিস প্রো বোনো। অলমোস্ট প্রিয়, এবং তাতে আমাকে এটা শুনতে হচ্ছে। তো এতে কি তোমার মনে হয়, আমার তো মনে হয় না তোমার চেয়ে বেঁচে থাকা এইরকম মানে লিজেন্ডারি রিপোর্টার কেউ আছে। এটা কি দেশ এগোবে? না না, এটা তো দেশ এগোনো পিছনের ব্যাপার না, এটা বাঙালি চরিত্রের একটা অনিবার্য লক্ষণ। তো তোমার বাঙালির মধ্যে তোমার বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, তোমার না তোমার না, এই আমাকে এইসবের মধ্যে ফেলো না। দেখো, আমি তো ঠিক জানি না। প্রথম প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন, সরকারি আউটডোর থেকে রোগীকে তিনি ব্যক্তিগত কেন্দ্রে নিয়ে গিয়ে আইভিএফ করবেন এমন চুক্তি কি হয়েছিল? না, একেবারেই হয়নি, চুক্তি হয়নি। কিন্তু আপনি সরকারি যদি 21, 22, 23, 24 প্রত্যেক বছরই পেশেন্টকে বলতে আরম্ভ করেন 6 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে, যার বয়স বেশি বেশি মানে 35-এর বেশি, সায়েন্টিফিক ডকুমেন্ট খুলে দেখতে পাবেন, যাদের ডিমান্ড করে ঝাঁ করে পড়ে যাচ্ছে, 2-4, 6 মাস 8 মাস পরে তার ডিমান্ড থাকবেই না। সেই যদি আমাকে এসে বলে যে আপনি ডাক্তারবাবু, সে তো আর হিপোক্রেটিক ওথ জানেন, আমি জানি, আপনি আমাকে একটা সঠিক গাইডেন্সও দেবেন, আমি কি ওয়েট করবো আরও 1 বছর? তখন আমি তাকে বললো আপনার কিন্তু যে অবস্থা, আপনার ওয়েট করা উচিত না, আপনি কোথাও যেতে পারেন। তখন সে যদি আমাকে জিজ্ঞেস করে আপনার কাছে যাবো, আমি এটা বলতে পারি না এখানে বসে, সেটা আপনার ব্যাপার। তবে আপনি বন্ডেড লেবার নন, যদি আপনি বাইরে অ্যাফোর্ড করতে পারেন আপনি করুন, কারণ আপনার অবস্থা তো এইরকম ওয়েট করা থাকা জায়গা আপনি নন। ওটা ওয়েট করতে পারে যার বয়স 29, যার বয়স 32, আপনি পারেন না। আমি সুমন একজন ডাক্তার হিসেবে হিপোক্রেটিক এথ নিয়ে এইটুকু সত্যি কথা পেশেন্টকে আমাকে বলতেই হবে, নাকি বলবো না যে না আপনি খুব ভালো আছেন? না, আরেকটা কথা হচ্ছে, অফকোর্স দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট, কেননা রাজীবাসী না হ্যাঁ যখন বলল যে 100টা কেস আপনি করে দিন, হ্যাঁ হ্যাঁ, সো দ্যাট ওয়াজ এ গভর্নমেন্ট আন্ডারটেকিং। ইয়েস ইয়েস, ওয়াজ ইট এ ওরাল আন্ডারটেকিং? না, না, না। ওরাল আন্ডারটেকিং এ তো কোনো কিছু হয় না। না অফিসিয়াল, তার মানে দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট। দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট। সুতরাং তুমি যদি লোক নিয়েও গিয়েও থাকো, আমি লোক নেই, না না, আমি বলছি হ্যাঁ যারা এখান থেকে তোমার ওখানে গেছে, হ্যাঁ
that was a completely transparent process ট্রান্সপারেন্ট প্রসেস, initiated by government, ইয়েস, ঠিক আছে, একদম and reciprocated by you. একদম, Here you have no role to play, না না নাথিং টু, and you have actually done the IVF at a subsidized price, রাইট, অনেকটা, তাই তো? যে তুমি তো নিশ্চয়ই তাহলে তুমি কেন বলছো ডিফেন্সে যে না কোনো এগ্রিমেন্ট নেই? অফকোর্স আছে এগ্রিমেন্ট তো আছে, ইউ আর রাইট, তুমি আমার কারেক্ট করে দিলে, এগ্রিমেন্ট হ্যাঁ। নিশ্চয়ই আছে। এবং আমি খালি কম প্রাইসে না, অনেক ক্ষেত্রে লুজার হয়েছে। কারণ দেখো, তোমার যে সারাদিন লোক বসে আছে, তোমার আমাদের ওয়েটিং হলে যদি একজনও বসে থাকে, আমি কিন্তু ডাক্তার হিসেবে বা একটা ভদ্রলোক হিসেবে বাধ্য পুরো এসি চালাতে। 1200 স্কোয়ার ফিট ওয়েটিং হল, একা বসে আমি বলতে পারি না বন্ধ করে দিই, আপনি একা। তিনি হয়তো হয়তো সরকারি হাসপাতাল থেকে, আরজিকর থেকে, খালি পিজি কেন, আরজিকর থেকে এসছে না লোকে, এসছে তো, বা গরিব মানুষ এসছে, সে একই ব্যাপার সব জায়গাতেই। অতএব আমাদের ওভারহেড খরচা প্রচুর হয়, অনেক লসও হয়েছে মানে মাঝে মধ্যে। আবার আমি মনে করেছি যে হরেদারে পুষিয়ে যায়, আমি যদি মনে করি আমি ফ্রি, তাহলে বাকিদের যদি ওভারহেডটাকে উঠে আসে, ঠিক আছে চলুক না। বুঝতে পেরেছি। থার্ড প্রশ্ন ওনার, কেন এত বছরেও এসএসকেএম এ আইভিএফ ল্যাবরেটরি হলো না? এইটা তো, তা উনি স্বাস্থ্যমন্ত্রী হলে তবে জানতে পারবেন মনে হয়, হ্যাঁ নাকি? মনে হয় তাই, তাই না? ইয়ার ভেরি গুড। আমি কী বলবো, এটা আমার উত্তর দেওয়া উচিত না। যদি আই উইশ হিম অল দ্য বেস্ট, যদি স্বাস্থ্যমন্ত্রী হন, তখন উনি জানতে পারবেন যে কাজটা রাজীব হাসিনা, আমি আবার নাম করছি, উনি বলেছেন যে ডক্টর দস্তিদা, এটা ইট ক্যান বি ডুয়েবল ইন 4 months টাইম। আলাম আর ইউ শিওর? বললো আমি বলছি আমাকে দিলে আমি 3 মাসে করে দেবো এটাকে। তার কয়েকদিন পরেই ও রিটায়ার চলে গেল বা কিছু একটা হলো। তারপরে সঙ্গমিত্রা, তারপরে তো হয়ে গেল, কি বলে, সঙ্গমিত্রা এসেছিল, ইলেকশন কমিশনার সঙ্গমিত্রা ইজ অলসো এ ভেরি কম্পিটেন্ট। ভেরি কম্পিটেন্ট। ও এসে বললো, ও তখন বললো এক্সপ্রেস আমি ইন্টারেস্ট করে দেওয়া তাড়াতাড়ি হয়ে যাবে, এত দেখা দরকার নেই, এক্সপ্রেস ইন্টারেস্ট করবো, আপনি একটা রেট দেবেন, আইভিএফ চালু করে দেবে, যারটা কম হবে তারটা নিয়ে নেবো। ভালো আইডিয়া ছিল, সেও ট্রান্সফার হয়ে গেল। তারপর বিবেক নামে কি একজন ছিল হেলথ সেক্রেটারি, বিবেক কুমার, তিনিও কিন্তু বেশ এফিসিয়েন্ট লোক ছিলেন দেখতে। এফিশিয়েন্ট ছিলেন, গানটা বেশি গাইতেন। আমি গান শোনার সৌভাগ্য হয়নি, তা সেও এলো। এরকম অনেকে চেঞ্জ হওয়ার ফলে, এটাও একটা কারণ যে অনেকগুলো হেলথ সেক্রেটারি চেঞ্জ হওয়ার ফলে অনেকে খেই ধরতে সময় লেগেছে। লং টার্ম বোধহয় মিস্টার নিগমই আছেন যে। দেখুন, একটা কথা হচ্ছে যে হেলথ সেক্রেটারিজ উইল কাম অ্যান্ড গো, ওকে, দ্যাট ইজ পার্ট অফ দেয়ার জব। 2 বছর থাকবে, 3 বছরের টেনিওর। আর দিদিমণির তো আবার সেবা দাস না হলে তাকে তিনি রাখবেন না, কেমন? আর হেলথ ওয়াজ এ ডিপার্টমেন্ট হুইচ ওয়াজ ডাইরেক্টলি আন্ডার Under her. সুপারভিশন, নিশ্চয়ই, and she is the one who brought you there. অ্যাবসলিউটলি। Why did he shirk her responsibility? আর 10-12 কোটি টাকা গভর্নমেন্টের কাছে কোনো ব্যাপার হলো? ওখানে যে বাড়িগুলো সেগুলো খরচা এর থেকে বেশি। ও যে এই কিডনি মেশিন যেগুলো কেনা হয়, তোমার সেই মেশিন, ক্যান্সারের মেশিনগুলো কেনা হয়, একটা 20 কোটি 22 কোটি। আমি তো আমার কাছে এখন কোয়ারি, আমি কিন্তু অন রেকর্ড তোমায় বলছি এখানে দাঁড়িয়ে, আমি মিস্টার ইয়ম কুমার 2-3টে মিটিংয়ে গত বছর এবছর বলেছি, গত বছর বেশি করে বলেছি, আমার কিন্তু মনে হচ্ছে যে কেউ একটা বোধহয় বাগড়া দিচ্ছে। এই আপনার এখানে কেউ একটা, তাহলে এটা এমন কিছু ব্যাপার নয়। কিন্তু আপনি টেন্ডার করবেন, হ্যাঁ আমাদের কিছু স্পেসিফিকেশন থাকবে, যারা মিট করবে নেবেন। আর প্রত্যেকটা ভেন্ডার বলছে স্যার আমাদের যদি অর্ডারটা ছেড়ে দেন 4 থেকে 5 মাস আমরা করে দেবো। সবাই বলেছে যারা করে, আমার সেন্টারে যারা করেছে তারা তো 5-6 মাসেই করেছে। তার মানে 12 ভাতারি হয়ে গিয়ে কেসটা একদম গোলমাল হয়ে গেল। আর গালাগালি খেললে সুদর্শন সে কার কাছে না, যে মেয়েটি, আমি কাউকে করছি না, আমি তাকে ছোটবেলায় চিনতাম, তিনি আমার বাড়িতে গেছেন, তিনি তো সব জানেন আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা এখনও পরিশ্রম করি। আরেকটা স্টুপিড কোয়েশ্চেন আছে, এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। সেটা হলো, সরকারি টাকায় আইভিএফ হওয়ার পরে 33 জন গর্ভবতীর মধ্যে মাত্র 6 জনের প্রসব এসএসকেএমে কেন হলো? তার মানে যারা গর্ভবতী হবে তারা সবাই এসএসকে, তাদের সবাইকে এসএসকেএমে থাকতে হবে, মানে 5 মাস 6 মাস অপেক্ষা করবে, এবং অ্যাডমিশন নিয়ে বেড, ওইখানে গাছের তলায় বসে থাকবে যে কবে তার পেইন উঠবে আসে যাবে। তো এটা কি মিনিং, এটা আমি বুঝতে পারছি না। যে লোকটা কুচবিহারে থাকে বা শিলিগুড়িতে থাকে, সে তো নর্মাল প্রেগনেন্সির পর তো নর্মাল, এটা তুমি নর্মাল করো বা সিজার করো, সেটা তার ওখানে তো এমনি প্রাইভেট গভর্নমেন্টে অনেক ব্যবস্থা আছে। সে কেন আমাদের যে অ্যান্টিনাল চেক জানো নিশ্চয়ই, 3 সপ্তাহ অন্তর, 2 সপ্তাহ অন্তর, শেষ দিকে 1 সপ্তাহ অন্তর, এ কি কারোর পক্ষে সম্ভব? এই গরিব মানুষগুলোর যে বাঁকুড়া থেকে, শিলিগুড়ি থেকে, আলিপুর দিয়ে, কোচবিহার থেকে সে দেখানো। মানে ওয়ান্স
গর্ভ ফর্ম হয়ে গেল, তারপর তো আমাদের তখন ইট ইজ মানে ন্যাচারাল প্রসেস। তারপর থেকে ন্যাচারাল, অ্যাবসলিউটলি একদম রাইট কথা। সেটা যদি কেউ প্রশ্ন তোলে, আমি সরি, যেটা আমার আনসার করতে হবে এদেশে বসে। কারণ মনে রাখতে হবে, এই দেশে কিন্তু সুভাষ মুখার্জি কাজটা সারা পৃথিবীর মধ্যে একজন পায়োনিয়ার। সেখানে যদি বলতে হয় যে অ্যাজ ই গর্ভধারণ টেস্ট সুভাষ বাবুর মৃত্যু হয়েছিল কেন? উনি কি দুঃখে? আরেকদিন করবো এটা নিয়ে, করো দারুণ। আমার ওই যে তুমি আমার আই লাইক ভেরি মাচ, তুমি কোনো একজন মন্ত্রীর সিএ কে করেছিলে যে নির্যাতিত, আমি তার নাম করলাম না। না, আমরা জানি, কেননা উনি গৌরকিশোর ঘোষের খুব বন্ধু ছিলেন। হ্যাঁ, গৌরদা আমাকেও ভালোবাসতেন। হ্যাঁ, গৌরদা আমাদের বলেছিলেন, আচ্ছা আচ্ছা মানে একটু আবছা আবছা। আচ্ছা আচ্ছা। আর আজকালে তো ওনার আত্মহত্যা, আজকাল তো গৌরদা রোজ লিখতেন, হ্যাঁ। ওই যে নিচের জায়গাটায় হ্যাঁ। তোমার যে অ্যাঙ্করিং কলম বলো, যে- সেখানে গৌরদা প্রায় রোজ লিখতেন, আমাকে অফিসে পাঠিয়ে অনেক ফিডব্যাক। বৈদ্যনাথ বাবুও তো ছিলেন। না, ওটাতে বৈদ্যনাথ বলছিলেন না। না, বৈদ্যনাথ বাবু তো একজন আইবিএফ। হ্যাঁ, আমি ডক্টর মুখার্জি মারা যাওয়ার পরে আমি আর ডক্টর চক্রবর্তী যাদবপুরে একটা মিটিংয়ে, যাদবপুরে 81 সালে সেপ্টেম্বরে, যাদবপুর ইউনিভার্সিটির মনীন্দ্রমোহন বাবু আর এই সচ্চিদানন্দ বাবু প্রেসিডেন্সি কলেজে প্রফেসর ছিলেন, ডক্টর মুখার্জির পিএইচডি গাইড, আমি এরকম আরও শনিতবাবু, আমরা বসে ঠিক করলাম ওনার কাজটা আমরা কন্টিনিউ করব। ডক্টর চক্রবর্তী জিজ্ঞেস করলেন, তুমি কি ল্যাবরেটরি পার্টটা কিছু জানো বা শুনেছো সুভাষের কাছ থেকে? আমি হাতে তো কিছু করিনি, তবে থিওরিটিক্যালি আমি যা কথা ওনার কাছে দিনের মধ্যে শুনেছি, উনি কেউ কথা বলতে ভালোবাসতেন না, মানে ঘন্টা বা ঘন্টা। তা তুমি কি ওর চালা ছিলে? একদম। সুভাষ মুখার্জি আমাদের তালতলাপাড়া যে বাড়ি লর্ডপাড়ার, সে বাড়ি 6টা বাড়ি পর ওনার বাড়ি, বাবার বাড়ি, যৌথ আচ্ছা। বাড়ি। তো ছোটোবেলা থেকে আমরা ওকে চিনতাম, কিন্তু এনআরসি যখন আমি পড়াম তখন আমি একবার দুবার চুরি করে ক্লাসেও গেছি। তখন আমি শুনলাম যে ওই সুভাষবাবু দুরন্ত এন্ডোক্রিনোলজি ক্লাস নিচ্ছে, যেটা হচ্ছে তোমায় বলে রাখি, আই ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার অর ফিজিক্স, একটাও হয়নি আমার। কিন্তু আমাকে ডাক্তারিতে ইন্টারেস্ট ধরিয়েছেন সুভাষ মুখোপাধ্যায়। এই এন্ডোক্রিনোলজি মাথার সঙ্গে, এই ব্রেনের সঙ্গে, ওভারির সঙ্গে যে লিঙ্ক, অ্যাবসলিউটলি ম্যাথামেটিক্যাল। এখানে সুভাষবাবু ওয়াজ ইউনিক, এবং তাকে আত্মহত্যা করতে হলো। এবং সেই বডি গৌরদার পাশে ছিল, আমি তো নামানোর মধ্যে একজন, এই দুর্ভাগা লোক, তার নাহলে আজকে এরকম দুর্ভাগ্য হয়। তার মানে বাকিরা কোথায় গেলেন সেটা আমার ধারণা, এটা বিজেপি একটু খোঁজ খবর পেলেই জেনে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। বাকিরা কোথায় মা হয়েছে। হ্যাঁ, সুতরাং সবাইকে, যে 33 জন গর্ভবতী হলো, সবাইকে এসে পিজিতেই সন্তান ইয়ে করতে হবে, প্রসব করতে হবে, এরকম স্টেটমেন্টই খুব আশা করে বোকামি, এই নিয়ে কথা বলাটাই বোকামি। একটা কুচবিহারের লোক সে প্রত্যেক সপ্তাহে হাজির হবে। তাহলে তোমার কাহিনীর সাম টোটাল ইজ দ্য ফলোইং। সেটা হচ্ছে, তুমি যখন এমএলএ ছিলে এবং প্রথমে মন্ত্রী ছিলেন বলছো? না, আচ্ছা, এমএলএ, তখন তুমি এই রেগুলার প্র্যাকটিস থেকে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি, মানে অনেক দূরে ছিল, অনেক ক্ষতি। আচ্ছা, সেরকম একটা সময় দীঘার একটা মিটিংয়ে, যখন when you expressed your interest to get back into your profession, the then chief minister suggested যে you do this. সুতরাং তার কথায় বিশ্বাস করে, এবং তোমার একটা মনে হলো যে গরিব মানুষের উপকারে আসতে পারি, পিওরলি একটা নভেল কাজ, ভালো কাজ। হ্যাঁ, একটা পার্ট অফ ফিলান্থ্রপি। এটা যে কেউ বিশ্বাস না করে, আমার তো কিছু করার নেই, ছোটবেলাতে করে এসেছি, করছি। না, আমি তো মধ্যবিত্ত পরিবার থেকে। আমি বলছি, আমি আমার স্টোরিটা সাম আপ করে দিই, 4টে সেন্টেন্সে করে দিই। ভেরি গুড। Then you came, then you were taken for a ride. Patients piled up, they got angry, government didn't do a thing. সুতরাং it was a double-edged sword. একদিক থেকে গভর্নমেন্ট কিছু না করার হতাশা, আরেক দিক থেকে পেশেন্ট পার্টির ক্রমবর্ধমান রাগ বিক্ষোভ, এই দুয়ের মাঝখানে পড়ে তোমার আজকে এই অবস্থা হয়েছে। বাকি যত কথা বলা হচ্ছে তার কোনো মেরিট নেই, তার কারণ তুমি পিজি হাসপাতাল থেকে বড় জোর 100 জনের করেছো, এবং সেই 100 জন চুক্তিভিত্তিক, তার জন্য চেকে পেমেন্ট পেয়েছো। আরো 11 লাখ টাকা বাকি আছে। 11 লাখ টাকা এখনো 16 লাখ টাকা দেয়নি। 11 লাখ টাকা। ওকে, অ্যান্ড ডিসপাইট সাচ ক্যাটাস্ট্রফি,
ইউ স্টিল কন্টিনিউ টু। আমি ভদ্রলোকের কথা যে Okay, আমাকে okay. সেক্রেটারি বলছেন হয়ে যাবে, এবার না, সেক্রেটারিরা সবসময় বলে হয়ে যাবে, আমি তো সেক্রেটারি। এবং উইদাউট এ নট ফ্রম দ্য মিনিস্টার নাথিং হ্যাপেন্স। এবার আমি আরেকটা অ্যাসপেক্টে আসছি, যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোমরা যতদিন চেনো, আমিও ততদিনই চিনি। হ্যাঁ, আর যেটা লিখেছে খুব দুঃখের সঙ্গে কাকলি, হ্যাঁ, যে 84 থেকে একসঙ্গে পথ চলা, তো 84তেই তো ও প্রথম এলো, প্রথম এলো এবং ওই আমি সোমনাথ বাবুকে হারালো। হারালো, এবং তারপরে যখন যাদবপুরে তোমার পিসিমা মাসে কৃষ্ণাদি যখন দাঁড়ালেন সেই ইলেকশন, মাসিমা, হ্যাঁ, কাকলি দাঁড়ালো যাদবপুরে, বুদ্ধদেব হচ্ছে মুখ্যমন্ত্রী স্টার করে দিল। এবার আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমি না এইসব ব্যাপারে ঢুকতে চাই তখন, যে আমি তখন পলিটিক্সের মধ্যে একদম বাইরে, তখন আমি গবেষণা নিয়ে ব্যস্ত। আমার ওই 2011-তে যে একটা যাওয়ার প্রবণতাটা, যে মনে হলো খুব বড় কিছু কাজকর্ম করা যাবে হয়তো, মানে আমার দিকে আমাদের এইসব গবেষণা বা একটা সুভাষ মুখার্জি মেমোরিয়াল কিছু করা, যেমন যে সেন্টার করবো সেই সেন্টারে তুমি যদি পড়ে দেখো একটা ছোট প্রস্তাবনা আছে। আমার কথা ছিল যে সেন্টার করবো, আমার কোনো পয়সা চাই না, কিন্তু সেখানে এমএসসি পড়ানো হবে, সুভাষ মুখার্জি মেমোরিয়াল, পিএইচডি চালু হবে, লোকে পিএইচডি করাবো, যেটা কলকাতায় একটা লিডিং জায়গা ধরে রাখতে পারবে, সেন্টার অফ এক্সেলেন্স, সেন্টার সিওই নামও দিয়েছি তাই সেন্টার। এখন কলকাতা পিছনে, কলকাতার আমি মিটিংয়ে না থাকলে বম্বে চেন্নাইতে বুঝি লোকেরা আমাদের নিয়ে অন্যরকম ভাবে, আমি থাকলে বলতে পারি না, তারা আমাকে শিখেছে এসে ইন দ্য ইয়ার 1994-96, তারা আমার ওয়ার্কশপে এসেছে ইন্টারন্যাশনাল কনফারেন্সে, আমার সামনে বলে না, আমার সামনে মুখ খোলো না ভাই, কিন্তু আমি না থাকলে খুব কথাবার্তা হয়, তো খারাপ লাগে যে ডক্টর মুখার্জি তো জীবন দিয়েছে। তোমার কি মনে হয় যে কলকাতা ইজ পায়োনিয়ার? Yes, Doctor, absolutely. IVF a pioneer role, Dr. Mukherjee, followed by Dr. B.N. Chakraborty and myself. ওকে, এটা নিয়ে কোনো বিতর্ক কিচ্ছু নেই। রেস্ট অফ ইন্ডিয়া লার্নড ইট ফ্রম ইউ অল। আমাদের সঙ্গে পরে, আমাদের সুভাষ মুখার্জি পরে আমাদের সঙ্গে, আমাদের 1 মাস পরে বেরিয়ে হয়েছে বম্বেতে হর্ষা, ওটা একটু আগে হয়েছে, 1 মাস আগে, আর তারপরে যশোর হসপিটাল। অর্থাৎ রেস্ট অফ ইন্ডিয়া লার্ন রেস্ট অফ ইন্ডিয়া যে বেশি এখন যারা অনেক নেতা আছে, তারাও আমার গড়িয়াটের যে সেন্টার, তোমার একদিন পুরনো আমি গেছিলাম, সেইখানে অনেকে এসে বসে অ্যাজ এ স্টুডেন্ট তারা শিখেছে, যারা এখন আমাদের সোসাইটি 1 নম্বর লোক সমস্ত, ওকে, যাদেরকে বিদেশের লোক বিরাট কিছু মনে করে, আমি তাদেরকে ছোটো করছি না, তারা যথেষ্ট কাজ করেন, কিন্তু তারা একদম ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছে, যেখানে আমি বলছি, একজন সুইডিশ আমার বন্ধু বলছে, একজন চাইনিজ, তাকে ধরে নিয়ে এসেছি, তোকে আসতেই হবে ভাই, কোরিয়ায় গিয়ে সেল করিস, সে এসে বলছে, তার লোকে তো অবাক। এবং তোমাকে আমি তার পাঠিয়ে, মানে আইবিএফ এ তুমি এখন বিশ্ব পিতামহ। আমার চেয়ে সিনিয়র কেউ নেই ভারতবর্ষে। ডক্টর চক্রবর্তী আমার চেয়ে সিনিয়র, মারা গেছেন। ডক্টর সাধনা দেশাই, যে বম্বেতে আমার কন্টেম্পোরারি, ধরো আমাদের যে মাস 2 পরে ওর বেবি হয়েছে, সাধনা দেশাই ফ্রম পার্সোনাল ক্লিনিকে, সেটাও উনিও বোধহয় আমার চেয়ে 2-1 বছরের ছোট, আর বাকিরা সবাই আমার চেয়ে ছোট। আমার মনে হয় যে যখন এই ক্লিনিকটার গোড়াপত্তন হলো, তখন আইবিএফ খায় না মাথায় দেয়, এটাই লোকে ভালো জানতো, আমরা জানতাম না, যে কারণে তোমার লেখায়, যেখানে তুমি লিখতে বলেছিলে আমাকে, না তোমাকে আমি বলে হেডিংটা দিয়েছিলাম, তুমি চিকিৎসা আছে চেতনা নেই। অনেক বাংলা লম্বা টম্বা লিখেছিলাম, মানে হয় না, হ্যাঁ, তোমার ওই চিকিৎসা আছে, ওই চয় তুমি মিলিয়েছি, চেতনা নেই, এটা এত ক্যাচিং হয়েছিল। আই রিসিভ 1000 ফোন কলস, যে আপনি আপনি কাগজ লেখেন নাকি? না না, একজনের পাল্লায় পরে লিখেছি। তবে আমাকে গুরদাসবাবু, আমার ছোটো মামা কাকুলি বাবু, গুরদাসবাবু বলল, আরে তুমি কী লিখেছো, তুমি রেগুলার লেখো, তোমার তো লেখা উচিত। আমি তখন এমনিও কালচার করবো, মিডিয়া তৈরি করবো, একে তৈরি করবো, সেখানে ব্যস্ত, কে লেখে? তার মানে তুমি প্র্যাকটিস করা ছাড়া, মানে চিকিৎসা শাস্ত্র ছাড়া আরো অনেক কাজ করেছো, কিন্তু কোনোটাই মন দিয়ে করো না, কোনোটাই মন দিয়ে করি, ঠিক, এটাই তো গল্প। এটাই গল্প। তা তুমি তাহলে মরতে পলিটিক্সে এসেছিলে কেন? আর 2011-য় তোমার কি দেখে মনে হয়েছিল যে এখানে একটা রামরাজ্য নেমে আসবে? আমি বলে দিই, আমি বলি, অন্য ক্যামেরা নিশ্চয়ই বলা উচিত। আমি তো মমতা ব্যানার্জিকে, আমার সঙ্গে আলাপ হয়েছে 90 সালে। 92 সালে যখন কলকাতায় রাইট হচ্ছে, এই যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, এটা উনিও রেকর্ডে অন রেকর্ড বলছেন, আমিও বলেছেন, তখন ওই 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পরে, যাই হোক, আমি ছোটো করছেন, উনি হয়তো অনেককে ফোন টোন করেছেন, কেউ ওই দিক থেকে রায়বাজার থেকে দিয়ে কেউ এদিকে আসেনি গাড়ি নিয়ে, উনি বেরোতে চাইছিলেন। তা আমাকে বলতে, আমি আমার নার্সিংহোমে একটা বন্ধুকে ফোন করলাম, যেটা বাইরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও। আমি মমতা ব্যানার্জিকে বললাম যে আপনি তুমি বলি যে অ্যাম্বুলেন্সে কিছু না বলতো, একটা ফ্ল্যাগ লাগিয়ে, সাদা ফ্ল্যাগ,
সে বেচারা মানিকতলা এসে বললো, দাদা রোজ তো আপনার কাছে যাই, আজকে হতে সাহস হচ্ছে না। আমি তার ফোনে বললাম, ড্রাইভার বললো? হ্যাঁ। হ্যাঁ। সে বললো, কী আজকে এক দায়িত্ব দিয়েছে আমাকে, আমাকে আজকে ছেড়ে দিন না। আমি তখন ফোনকে বললাম, তখন উনি বললেন, কেন আপনার তো গাড়ি আছে, আপনি তো ভালো গাড়ি চালান। আমরা নিশ্চয়ই। বলে আপনি আসতে পারেন। আমি আসতে পারি, আমি অত ভয়টা পাই না ভাই, তখন ভয় পেতাম না। এখন শরীরটা একটু খারাপ হয়েছে, মানে অত জোর নেই। আই টুক মাই কার, আই টুক হার ফ্রম হিয়ার। ওয়েলনেসটিতে আমাদের ঘিরে ফেলা হলো। সুদীপ ব্যানার্জি একটা মিছিল না আসলে মানে গাড়ি বা তরলে বাড়ি পড়ছে তো, সাম্প্রদায়িক দাঙ্গা, সাংঘাতিক অবস্থা। ওইখান থেকে গিয়ে মৌলালি, তারপর রাজাবাজার হয়ে আবার ওকে বাড়িতে নামিয়ে, না বাড়িতে নামিয়ে দিয়ে গেলাম। তারপরে 3 দিন পরে, এটা তোমার জেনে রাখা, এটা নিয়ে পরের দিন পডকাস্ট করতে হবে যদি চাও। 3 দিন পরে আমি হঠাৎ কাগজে খুলে দেখি, ওর নামটা কি, মায়ের যে টিচার ছিল, ওই যে এই তোমার লরেটোর টিচার আর কি, ভাই মারা গেলেন বছরখানেক আগে, বেশ মোটা, সিস্টার সিরিল, নাম শুনেছেন নিশ্চয়ই। একটা কাগজে একটা মর্মস্পদ লিখে দেয়, আমার আবেদন যে আমার এইখানে ওদের একটা লরেটো স্কুল আছে ওই ব্রিজের তলায়, বেলেঘাটা ব্রিজের তলায় ডান দিকে, বড় স্কুল। সেখানে বাচ্চারা সব রকম যে যাতে এরিয়া আছে, ধর্মের ওটা কোনো ব্যাপার নেই, কিন্তু অনেকে আছেন তারা 4 দিন ধরে খালি বিস্কুট আর জল খাচ্ছে। একটু রান্না খাওয়ার কেউ দিতে পারেন না? অন রেকর্ড কথা বলে সত্যি কথা বলতে হবে। আনলাম যে এরকম একটা কথা বললো, আমি বসে, তো আমি খেতে বসছি, কাকলি খেয়ে আনলাম যে আমি খেতে বসছি বলছে বাচ্চারা খালি বিস্কুটের জল খাচ্ছে, একদম অন মাই গড, আমি দুর্গাপুজো করি তার নামেই বলি। আনলাম যে এটা আমি মানতে পারছি না। আমার খুব অনেক ফ্যান ছিল গড়িয়ার বাজার, তখন তো দাঙ্গাটা বন্ধ হয়ে গেছে, ওই তোমাদের এই কারফিউ। আমি কি বললাম, ধরে দোকানটা খুলবি? বলে আপনি আসলে খুলব। এক দোকান থেকে হাফ বস্তা পেঁয়াজ, এক দোকান থেকে চাল, এক দোকান থেকে মুগ ডাল, মুসুর ডাল, আর আলু 1 বস্তা। এইটা নিয়ে এলাম, রান্না করবো কোথায়? এতই রান্না আমার বাড়িতে রান্না করলে তো 7 দিন লাগবে। এইখানে যার রোল, সেটা বলা উচিত, তো একটা ভীমনাগের দোকান ছিল বসুশ্রী সিনেমার পাশে, ওই অঞ্চলে। ওখানে মদন মিত্রের একটা ক্লাব ছিল, মদন মিত্র, উনি তখন এমএলএ বা এমএলএ নয় আমি যাই না, যাই হোক। উনি বলেন, দাদা বসুশ্রী এই যে ভীমনাগের যে উনুন নায়কটা, বাঘের মতো, রাক্ষসের মতো উনুন, আর ওদের যে বড় রসগোল্লার কড়াই, দারুণ ব্যাপার। গাড়িতে করে পিছনে নিয়ে দিয়ে দিলাম, খিচুড়ি রান্না হলো। ওই যে আগেকার যে জেরের টিন পাওয়া যেত লম্বা, তার মধ্যে একটা খিচুড়ি, একটা ডাল, আর একটা কতগুলো জল, একটাই শ্বাস জল, আর জল দেওয়ার জন্য একটা মগ মিষ্টি দোকান থেকে। এইটা নিয়ে আমি ওই সিস্টার কথা ওখানে গেছি। বিশ্বাস করতে হবে না সুমন, আমি গেছি, আমার শ্বশুরমশাই ভয়ে একটা, তুমি করছো কি? সারা কলকাতায় কেউ, মাদার টেরেসা বেরিয়েছিল, তা তুমি মাদার টেরেসা আমরা খুব চিনতাম, খুব ক্লোজ আমাদের ছিল। তা আনন্দ দেখো এরকম বলেছে, আপনি কি মনে ভয় পাবেন না, আমার কিছু হবে না। তা আমি তো ওখানে গেছি, ফেরার সময় ওই ব্রিজের উপরে একবার 2 পক্ষে মারা হয়ে একবার। কতজন ছিল এরকম অভুক্ত বাচ্চা? অন্তত 2-2,500, আরো বেশি, 3,000। কিন্তু অতটুকু খাবারে 2,000? আমি একটা লরিতে এরকম 6টা ড্রামে খালি খিচুড়ি প্যাকড, তুমি হাতা করে দিলে অন্তত 3,000 হাতা হবে অন্তত, বড় হাতা। ও তার মানে এক হাতা করে দেয়? হ্যাঁ, এক হাতায় মানে বড় যে আমাদের ইয়ের হাতা, বাবুচিদের হাতা। ওকে। আর এই গাড়ি ভর্তি জলের বোতল, ছোট বোতল বড় বোতল যা পেয়েছি। আর একটু রান্নাটায় মদন হেল্প করেছে, আমি তাকে চিনতাম না। লেট মি গিভ মি ক্রেডিট। ও বল, দাদা আমি এটা করে দেবো আপনাকে। রান্না করে নিয়ে গেলাম। ফেরার সময় আমি এই জন্য আমার পরে আসতে চেষ্টা করছি সেইখানে যে আমি এইসব গেছি, তখন দাঙ্গাটা বিকেল দিকে সন্ধে হয়ে আসছে, আমার শ্বশুরমশাই চিন্তা করছেন। তা মদন আমার সঙ্গে গেছিল, ওই মমতা ব্যানার্জি এবং সম্ভবত প্রিয়দাস মুন্সি, ওরা আর এগোতে পারলো না, এমন অবস্থা। মানে বাড়ি থেকে বেরিয়ে অনেক দূর এগিয়েছিল, তার মধ্যে সাংঘাতিক অবস্থা। তখন আমি কি করি, তখন ওরা বোধহয় কেউ একজন, ওরাই ফোন, আমার শ্বশুরমশাই মিস্টার মেনন বোধহয় ছিলেন তখন চিফ সেক্রেটারি, বা মেনন, তাকে ফোন করে। তিনি এই জিপের মধ্যে একদম স্টেন গান পায়ে, এদিকে বের করবো, ওদিকে বসে আছে। বলে, আপনি উঠুন মশাই, পাগল আপনি? আমাকে তুলে আর মদন আগে চলে গেছে, আমি আর কাকলি বোধহয় বসে, আমাকে গড়িয়ারের বাড়িতে ছেড়ে দিয়ে, গড়িয়ার না, পার্ক সার্কাস ক্রস করে বললো আর কোনো ঝামেলা নেই, এবার যেতে পারবেন। আর আমি চলে যাবো, আমি কী করে বলি আমাকে বাড়ি পর্যন্ত ছাড়ুন। পার্ক সার্কাস ক্রস করে ওইটা ছাড়িয়ে আমাকে ছেড়ে দিল। আই ডিড দ্যাট। যে আমি শুনলাম সুমন যে এতগুলো বাচ্চা 6 দিন ধরে খালি বিস্কুট আর জল খাচ্ছে। উনি বললেন আমার এখানে বিস্কুট বস্তা করা ছিল আর জল, আমি আর কী করব? কেউ আমাকে কুক ফ্রুট দিয়ে যাক, একটা ছোটো সিস্টার সিরিলের, আমি অন রেকর্ড বলছি তোমার।
এগুলো করেছি, ঠিক করেছি, ভুল করেছি জানি না, এইগুলো করতে যেটা প্রশ্ন করেছিলে এইগুলো করার সময় আলাপ হলো। তারপর আমার বাড়ি থেকে দেখলাম, আমি তোমার অন রেকর্ড বলছি, মমতা ব্যানার্জি তার মা তার আমি গেলে আমাকেও খেতে দিতে অনেক সময় হতো, মানে এমনি যা কিছু মাটি মেঝেতে বসে অ্যালুমিনিয়ামের থালায় খাচ্ছে। আচ্ছা সুমন, আমরা একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলে, নিম্নও বলতে পারো মধ্যবিত্ত পরিবারের ছেলে, সেখানে আমি যারা ওই সময় অ্যালুমিনিয়ামের থালায় খায়, অ্যালুমিনিয়ামের গ্লাসে জল খায়, কাঁচের গ্লাস নয় বা স্টিলে এমনি ভালো প্লেট নয়, তোমার কাটলারি, আইলাম জারি। এবার তো আমার মনে হয় তো, এবং উনি তো লড়াকু তো বডি স্ট্রাগল করছে, ছবি টবি দেখতাম, তোমরাই সব ছবি সাত এখানে বসে আছে, কাজ ভাঙা বসে গেছে গাড়িতে বেলেঘাটায় 55 গ্রাম, এসে দেখতাম। আমি বলি ঠিক আছে, আমি আছি, যদি আমার কোনো আমি এই ধরনের, আমার মনে হলো যে আমার খালি মনে হয়েছিল যে উনি হয়তো প্রচুর কাজ করবে, যেটা উনি হয়তো করতে গেছেন। আমার খালি তা একটা তুমি মনে হয়েছিল, অ্যালুমিনিয়ামের থালা দেখে ইমপ্রেসড হলে? না না না, একেবারে নয়। তাহলে অ্যালুমিনিয়াম থাকার সময় আইডেন্টিফাই করেছি যে আমরা একসময় খেয়েছি। আমার মনে হলো যে এই যা পরিস্থিতি, এতে আমাদের দেশে একটা কথা আছে, সেটা বললাম না আমি, যে ইনি ফিটেস্ট লোক হয়তো লড়াইটা করতে পারবেন। এবং আমাদের মতন লোকের যদি মনে হয় যে একটা মন বলে ব্যাপার আছে, তাহলে হয়তো অনেক, আমি কোনো পার্টির নাম করছি না, কিন্তু যে অ্যানার্কি চলছিল, আমি তার যে ওই যে তো বললাম, তুমি আগের দিন যে বলছিলে যে নির্যাতিত, সে গল্প তোমার আজকে বললামই না, সে তুমি অবাক হয়ে যাবে সেটা শুনে। না, সেটা তো পরের কথা। এবং তখন আমার মনে হলো যে একে সাপোর্ট দেওয়া যায়, এবং সাপোর্ট মানে আমি আমার যেটুকু ক্ষমতা, আমার কি ক্ষমতা ডাক্তার হিসেবে, সেইটুকু দিলাম। এই এই যে বললাম গেলাম, কখনো গাড়ি আমাকে যখন যদি কিছু বলেছে, না না, সেই যে সম্পর্কের সূত্রপাত, এই বাবরি মসজিদ ভাঙার দিন থেকে বেশি করে, হ্যাঁ বেশি করে, বাট দ্যাট টু ইজ ইন 1992। 92। আজকে আমরা 2026-এ কথা বলছি। তোমার কি এই রেজাল্ট বেরোনো দিন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ ছিল? না, গত 4 বছর, আমি যখন এমএলএ ছেড়েছি, মানে 21 সালে আমি পর দাঁড়াইনি, পরের বারে 21 থেকে এই 5 বছর আমার তার নাম্বার, যোগাযোগ, তাকে একমাত্র ওই তার ডিপার্টমেন্টে কোনো বাড়ি অফিসে, এই কালীঘাট অফিসার ছেলে বসে, সে আমার একটা সেক্রেটারি ছিল, হয়তো চিঠি দিলাম, চিঠি পৌঁছলো কি না তাও আমি জানি না, এই ব্যাপারটা আমি 2বার দিয়েছি। আমাকে সেক্রেটারি একদিন বললেন যে হ্যাঁ উনি বলেছেন ইলেকশনের পরে হয়ে যাবে সব। মানে এই ইলেকশন, এটা মাস 6 আগে গত। তো হোয়াট ইজ ইয়োর ইমপ্রেশন অফ মমতা ব্যানার্জি, মানে কাম ক্লিন? মানে ডু ইউ থিঙ্ক দ্যাট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি দেখেছিলে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরাও দেখেছিলাম, ইয়েস। সেখান থেকে যখন তিনি পাওয়ারে এলেন, what kind of metamorphosis or transformation or whatever language you use তুমি দেখলে? আমি যদি আমার জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে বাংলায় বলি। নিশ্চয়ই বাংলায় বলবে। মানুষকে যদি লক্ষ্যে ছেড়ে যায়, আমাদের বাংলায় একটা কথা আছে, সেটা হয়, ধরো আমরা গাড়ি নিয়ে বোকার মতন ঘুরে বেরিয়েছি প্রচার করার জন্য, সুনন্দ সান্যাল একজন বিদগ্ধ পণ্ডিত লোক, নিশ্চয়ই। সাধারণ একটা ঘরে থাকে, আর আমার ভয় হতো যে এই যে মার্ডারে তুলছি চেয়ারে করে, এই যদি পড়ে একদম নেক ফ্র্যাকচার হবে, মারা যাবে। আমার হাতে প্রচুর জোর, আমি প্রায় ধরে ওনাকে তুলে দিতাম। আমি, উনি, আর এই ওই যে কী নাম, ব্যানার্জি, মিস্টার দেবব্রত দেবুদা, এই পাগলামি এই সমস্ত নিয়ে ঘুরে ঘুরে ওই সমস্ত প্রচারে হেল্প করা, এগুলো সুন্দর সানাল করেছে। কিন্তু সুন্দর সানাল যেদিনকে বেলেঘাটায় একটা পড়ে গেলেন, কেউ একটা ধাক্কা দিল বা কিছু একটা হলো, তুমি নিশ্চয়ই জানো, আমি সেরকম কষ্ট পেয়েছিলাম যে এইটা তো ইনি ডিজার্ভ করেন না। এবং আরও একটা কথা আমি এইসব দেখে বলি, উনি যে মারা গেলেন, আমি কিন্তু কোনো কভারেজ দেখিনি যে উনি মারা গেছেন সুন্দর সানাল, কিন্তু আমি জানি কীরকম করেছেন। আমরা একটা এ দিয়ে বেরিয়েছি। শেষের দিকে তো উনি মানে খুব টেনশন ক্রিটিক অফ মমতা ছিলেন, তাই না? তখন আমার সাথে যোগাযোগ একবার ছিল না, কিন্তু আমি দেখেছি আমরা, উনি খুব অল্প সময়ের মধ্যেই চিনতে পেরেছিলেন। ও আচ্ছা, আমি তাহলে হয়তো, আমার তো বুদ্ধি একটু কম, কিন্তু না, আমি বলছি, তুমি তুমি প্রশ্ন করেছিলে, তো এইটা থেকে আমি যেটা বুঝলাম, এই যে একটা কথা আছে ইংরেজিতে, ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এটা সমান আমি একদম ধৃষ্টতা নিও না, আমি এখানে অ্যাড করেছি, এ ম্যান ইজ মোর নোন বাই দ্য কোম্পানি হি ক্যানট কিপ। এর মানে? হ্যাঁ, এর মানে
আমি যদি আমার কোনোটা পুরনো কাজের লোক, ড্রাইভার, ভালো লোক তাকে রাখতে না পারি, সেটা আমার ডিসক্রেডিট। কিন্তু ভালো ভালো লোক, আমি খারাপ লোক কথা বলছি না, হেল্পিং, সারাক্ষণ লেবার করছে, হঠাৎ সেটা তো তোমার খারাপ বেড়ে চলে গেল, সে কিন্তু তুমি তাকে ইনহিউম্যান ট্রিট না করো, সে কিন্তু চট করে যাবে না। যে লোকটা 18 বছর কাজ করছে, 20 বছর কাজ করছে। আমার মনে হয়েছে যে উনি কিন্তু এই উপেন বিশ্বাস আলটিমেটলি একটা তো জায়েন্ট অফিসার। আমি দ্বিতীয়বার আমি জিতলাম, উনি হেরে গেলেন। আমি উপেনদা ফোন করলাম, আপনি হেরে গেলেন? বলে আর বলবেন না, উনি ট্রেনে কথা বলেন, আসেন একদিন আমি কথা বলবো আপনার সঙ্গে। সে অনেক ব্যাপার, আমাকে আজ বিষয়ে যাওয়া হয়নি। এইটা বোধহয় ব্যাপার। এবং তারপরে ওনার যে উনি আমি অত অ্যাক্টিভলি একটা আর কি সমান, আমি চেম্বার আর কোল রাখি না এ রাখি শ্যাম রাখি, আমি চেম্বার আর এটা করতে গিয়ে আমি ওরকম টাইমটা একটু কম দিয়েছি, এটা ঘটনা, মানে মহিষাদ হলো। কিন্তু তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। এবারও তারা নাকি আমার নাম সাজেস্ট করে পাঠিয়েছে, জানলে আমার আমায় খুন করে দেওয়া হচ্ছে ভাই, আমি রাজনীতি নেই। এবারে আমার মনে হয় চারদিকের লোকে, এই যে বললাম নোন বাই দ্য কোম্পানি কিপস, তোমরা বল সবসময়, ওনার অনেক জেলার অনেক জায়গায় অনেক লিডারশিপ যারা অত্যন্ত প্রমিনেন্ট ছিল, আমি কাউকে নাম করছি না, আমি সেরকম যোগ্য পলিটিশিয়ান না, ইউ নো বেটার দ্যান মি, তারা ওনার যে উনি যে কথাগুলো বলেছিলেন, যার জন্য 21শে জুলাই 93-তে ছেলেগুলো প্রাণ দিল। সুভাষদা কবিতা লিখলেন এবারও 13, সুভাষদা ভাইদিকে আমরা বললাম, সুভাষদা লিখলাম, আমি লিখলাম এবারও 13। এটা ম্যাচ করছে না, এটা বোধহয় ওনার সেই লক্ষ্মীগুলো, উপেন বিশ্বাস কিংবা আমি কারোর নাম বলছি না, বলা উচিত না, কিন্তু সুরেন্দ্রের মতো মানুষ, মানে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, এগুলো জেম। আর সুরেন্দ্র তো একটা আমাকে বলতো ডক্টর অধ্যস্থিদার, খুব এক্সাইট হয়ে যেত, এটা আমাদের দায়িত্ব, বলুক ওরা, মানে একটা পেতে ঢুকছি আর লোকগুলো চেয়ে আছে রিগিং এর বিরুদ্ধে হ্যাঁ নেমে গেছিলেন, একদম ওইখানে ঢুকে গিয়ে সুভাষ চক্রবর্তীর গুন্ডাদের সঙ্গে লড়াই করতে উনি মানে ওনার যে সাহস, ওনার যে কথাবার্তা, ওনার যে পার্সোনালিটি এবং যে ওনার যে ম্যানারিজমটা আমাকে ভীষণ মুভ করতো। মানে হি ওয়াজ এ মানে কুইন্টেসেনশিয়াল বেঙ্গলি। অদ্ভুত এরকম লোক আমি খুব বেশি মিট করেছি। সুভাষ মুখার্জিকে বাদ দিয়ে বলছি, সুভাষ মুখার্জি আমি খুব সুভাষ গৌড়দা, এই বাবা অদ্ভুত জিনিস একবার, মানে সরি বলা উচিত না ঠিক, নিশ্চয়ই ক্যামেরা অন নেই, মানে একদম আমাকে বলতো যে তোমরা, আবার আমি রেগে গিয়ে হইচই করলাম বলে ক্যামেরার সামনে পুলিশ এসছে, আমি আপনাদের জন্য বললাম সুদর্শন মাথা গরম করো, বডিটা নামাও, এখন মাথা গরমের সময় না, একদম দমকে আমার থামিয়ে দিল যে সরকার করো, থিয়েট্রিক্যাল হয়েও না। আমি ঠিকই বলছেন হয়তো, আমার তখন খুব সেন্টিমেন্ট, ডক্টর স্যারের সঙ্গে দুবেলা থাকি, ঘুরি, গল্প করি, জয়বাবা ফেলুনাথ দেখি, আমি নাহলে সিনেমা দেখা হবে না। এই মতো অবস্থায় মমতা ব্যানার্জির বা এই যে দলটার প্রথম দিকে যা হয়েছিল, আচ্ছা তুমি আমাকে বলছো, বিভাস চক্রবর্তী নিজে লিখেছেন পেপারে, শাওলিদি আমাকে খুব ভালোবাসতেন, মারা গেছেন, আমি তাকে লাস্ট শেষ পর্যন্ত চা দেওয়ার চেষ্টা করেছি, তার নাট্য, তার তো কোনো হলটল ছিল না, তাকে পঞ্চম বৈদিক সেটা আমি ওনাকে দেওয়া, উনি করেছেন। অপনা সেন রাস্তায় হেঁটেছে, তুমি জানো সেগুলো, শঙ্খ ঘোষ, তুমি আর কি, আমি তো সেখানে এইচডি পাল, আমি কে, শুভা প্রসন্ন, যোগেন চৌধুরী বা হাতের দিলে দুটো ফুল এঁকে দেবে, সমীর রাইচ, এই তো তুমি সব, তোমার মেমোরি হয়তো আমার চেয়ে অনেক ভালো, বা তুমি এগুলো করো। তো এইসব লোক যে তোমার সঙ্গে দাঁড়ালো, আমাদের সঙ্গে দাঁড়ালো, আমিও বলছি, আমিও তাকে বাদ দিচ্ছি না, উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি, যে এই লোকগুলো রাস্তায় নামলো এবং তখন তো কেউ মারা গেল, সন্ধ্যা মারা গেলেন। আমি পরের দিন টং করে খুঁজলাম, কোনো টিভিতে বলা হলো না যে আজকে সুরেন্দ্র সান্যাল উনি কিসে বঙ্কাইটিতে মারা গেছেন, হার্টে, আমি জানি না। অফকোর্স কি বলে সুভাষ মুখোপাধ্যায় কবি, হ্যাঁ ওই বাপ, উনি কি কম সাপোর্ট করেছেন? সাপোর্ট মানে মমতা ব্যানার্জিকে, আমি কাকলি মমতা ব্যানার্জি ওরা ঘরে দিনের পর দিন গেছি, ওই 8টা বিড়াল, চারদিকে বিড়াল কেমন, আর তার মধ্যে মুড়ি খেতে হবে, তার মধ্যে আমাকে ঢুকতেই বললে এবারও লিখলাম, এবারও 13 জন মারা গেছিল। দেখো কী ধরনের, এদের নমস্য ব্যক্তিত্ব সমস্ত এদের, হ্যাঁ এরা কি ব্যক্তিত্ব, এদের জন্য বাঙালি গর্ববোধ করতেই পারে, আমি তো করি। তাহলে রেট্রোস্পেক্টিভলি এটা কি বলা ঠিক হবে যে অল গ্রেট মেন চোজ এ রং লিডার? তোমার এরপর বই লেখা উচিত, এর সঙ্গে জয়েন করে লেখো। না 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 একদম বলছি, ও দারুণ 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 ইংলিশ লিখে, জানো না? আচ্ছা তোমার একটা লেখা, আই অ্যাম ইন্টারভিউইং ইউ নাথিং টু ডু উইথ ইওর সান। তোমার এই ক্যাপশন দারুণ, এই জন্য বলছি
আমরা ছাত্র জীবনে অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্ররা একজন ব্যক্তি প্রাণ দিয়েছেন, আল্ট্রা লেফটিস্টরা, তাকে নেতা হিসেবে মেনেছি। তাতে কি হলো, বাঙালি চিরকালের জন্য মানে একটু উগ্র লোককে এড়িয়ে চলতে আরম্ভ করলো, উগ্রতে চাই না। তারপরে বাঙালি এরকম অনেক নেতৃত্ব এসছেন যাদেরকে আমরা তুলে ধরেছি। সারা ভারত ধরলে আজকে এ যাদব, এ তমুক, এ জেল খাটছে, এ অমুক। আমার মনে হচ্ছে, তুমি যদি আমাকে বলতে দাও, আমার একটা হাইপোথিসিস আছে, পারমিট টু সে, যে ডেমোক্রেসি ইন এ ভেরি ডিভাইডেড সোসাইটি, পারমিসিভ ডিভাইডেড সোসাইটি, যেখানে এডুকেশনে বেসিক, আমি এমএসসি বলছি, স্কুল একেবারে খুব স্ট্রং নয়, প্রবাবলি সেখানে এডুকেশন, যেখানে হয়তো ডেমোক্রেসি কাজ করে না। কারণ ওই সময় মানুষ তৈরি হয় ক্লাস 9 10 স্যারদের গাঁটটাকে, হ্যাঁ, কিচ্ছু হয়নি, কেটে দিল স্যার, কেটে দিল না বাংলাটা পুরো, হ্যাঁ, 10-এর মধ্যে 0 দিলাম, ভালো করে লিখে, পরের দিন ভালো করে লিখে গেলাম, 10-এর মধ্যে 8 দিলেন। খাটতে হবে এবার, ওইভাবে লিখলে হবে না। জীবন দাস লিখবে খালি বনলতা সেন, আর কিছু নেই, আর কোনো কবিতা পেলে না। আনলাম যে আমার ভুল হয়েছে, আমি এবার পুরো পড়ে ফেললাম। তার মানে ওনাদের একটা লজ্জা, কোন ক্লাসে স্কুলে পড়তে? আমি একটা ফালতু স্কুলে পড়তাম, এদের মতন ভালো স্কুল না, কলিন্স ইনস্টিটিউট, কলিন্স। হ্যাঁ, আমাদের ব্যাচ পর্যন্ত খুব ভালো ছিল, প্রচুর 14 জন ডাক্তারি পড়তে এসছে, 10 জন যাদবপুরে গেছে। আমাদের ব্যাচ তো খুব ভালো স্কুল ছিল, কিন্তু মাস্টারমারা ছিল দুরন্ত। মানে আমার বাংলা মাস্টারমশাই মানিকবাবু, আমি ডাক্তারি ঢোকাবার আমার সাথে 5 মাস কথা বলেন। ভাবতে পারো কেন বাংলা নিয়ে পড়ে, বাংলা এমএ করে, বাংলায় পিএইচডি করে জীবন দাসকে নিয়ে পিএইচডি করলাম না। এটাই রাগ। বিকজ আমি কমিট করেছিলাম যে স্যার আমি এটা করবো, আমি বলেছিলাম স্যার আমি এটা করবো। আমাকে আমার মামাটামে এসে বললো, এই বাংলা নিয়ে বললে তো খেতে পাবি না বাড়িতে। তখন মানে ভুল বলেনি না, ভুল বলেননি। আর তোমরা তখন কোনো একটা কাগজে, তোমারই কাগজে, তুমি তখন জুনিয়র, একটা ছবি বেরিয়েছিল, একজন ইঞ্জিনিয়ার নাকি স্প্ল্যানেডে বসে জুতো পালিশ করছে। হিস্টোরিক্যাল রেকর্ড নিশ্চয়ই এখন খুঁজে পাওয়া যাবে, নিশ্চয়ই। আরে মাই গড, আমার মামা ইঞ্জিনিয়ার, সে বললো তো মাথা খারাপ হয়েছে, তোমার নাম ইঞ্জিনিয়ারিং, তোমার নাম ডাক্তারিতে বেরিয়ে গেছে, তুমি বলছো ইংরেজি পড়তে যাবে। আর আমি এর মতো ইংরেজি অত ভালো না ছিলাম না, কিন্তু বাংলা ভালো না, কিন্তু সাহিত্যে বোধহয় আমার একটা ন্যাচারাল ছিল, ফ্লেয়ার ছিল, নিশ্চয়ই ছিল। কারণ আমাকে সেটা আমার বাংলা মাস্টারমশাই বলেছেন, তুই যদি হয় জীবনদান। তারপরে তুমি সাহিত্য চর্চা করেছো? ইয়েস, আমি তারপরে এখনো করো? এখন আর করি না। যখন কলেজ জীবনে ছিলাম, আমার মোস্ট ফেভারিট ছিল একদিকে জীবনানন্দ, আর একদিকে তোমার ওই ছেলেটা আমাদের। এবার আরেকটা একটু পলিটিক্যালি ইনকারেক্ট প্রশ্ন করছি, বলো। সেটা হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক এই যে যাদের কথা তুমি বললে, তারা যতটা না মমতা ব্যানার্জিকে দেখে তার ছাদার তলায় কিন্তু আসেননি, শঙ্খবাবু মমতাকে দেখে আসেন। সমাজ চেতনা থেকে এসেছিল, সমাজ চেতনা, দূরটা দেখতে পেয়েছি, দায়বদ্ধতা এবং বাম শাসনে একটা বিধি বাম, ঠিক আছে, এই ত্রয়ীর কারণে সিঙ্গুর, নন্দীগ্রাম, দে অল কেম, ঠিক আছে, একদম। তার মানে কি? তার মানে ধরো 2009 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা তাদের কাছ থেকে যেটা প্রত্যাশিত সেটাই করেছিলেন একদম। এবং অলওয়েজ কিন্তু বাংলার বুদ্ধিজীবীদের এটাই ট্র্যাডিশন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। রবীন্দ্রনাথ নাইডুর ছেড়ে দিয়ে যখন হলো কি বলে, ইংরেজি তুলে দিল, সুকুমার সেনের মতো মানুষ একদম রাস্তায় নেমেছিল, স্ট্রেট বলেছেন। হ্যাঁ, অন্নদাশঙ্কর রায় রাস্তায় নেমেছেন। আমার পুরোটা মনে নেই, আমি তখন ছোটো, কিন্তু তুমি তো তোমার মেমোরি ভালো। আমার মনে হচ্ছে ইংরেজি তুলে যাওয়ার জন্য বাঙালি তো অনেকটা পিছিয়ে গেছিল একটা সময়। নিশ্চয়ই, কারণ তুমি মানো আর না মানো, ভালো বইগুলো তো ইংরেজিতে। এখন তো পড়াশোনাটাই উঠে গেছে, সুতরাং আর পিছিয়ে আর কোনো ব্যাপার নেই। আমি তোমাকে আর একটা পডকাস্ট কাউকে নিয়ে করতে বলবো, আমার সমাজ সচেতনতা বলছে তুমি পারবে, আমাদের তো মরে যাবো, কিন্তু জানি না কতদিন বাঁচবো, বাবা অনেকদিন বেঁচেছিলেন, তাই হয়তো বাঁচতেও পারি। না, তুমি অনেক দিন বাঁচবে, আমার কাছ থেকে শোনো। আমি বলছি যে এই আশা প্রকাশনী পারুল প্রকাশনী, এই পরে যে বাঙালি বাঁচবে না, তুমি এইটা নিয়ে কোনো একটা রাইট লোককে নিয়ে একটা করো, যে এই যে ছায়া, আর হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হওয়া ছেলেরা, সেকেন্ড হওয়া ছেলেমেয়েরা, আপনাকে কি মনে করবেন, সব শুনছেন ভাই, তারা এসে টিভিতে অন ক্যামেরা বলছে আমার এই সাফল্যের পিছনে আশা প্রকাশনীর অবদান অনস্বীকার্য।
ছায়া প্রকাশ, ছায়া প্রকাশনী, আরেকটা হচ্ছে ইয়ে কি পারুল বলে? প্রকাশনী, পারুল, কি জানো না, পারুল, আরেকটা হচ্ছে রায়ান মার্টিন। হ্যাঁ। রায়ান মার্টিন শুনে তো বাঙালি একবারে আমরা- মার্টিন। আমরা রায়ান মার্টিনের বই ইংরেজি ব্যাকরণ পড়েছি, ইংরেজি grammar। ব্যাকরণে আমরা ইংরেজি শিখেছি। শিখেছে ওখান থেকে। যখন অন্য জায়গায় ঠেকে যেত না না না, তখন রায়ান মার্টিন রায়ান মার্টিন না বললে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি বোঝা যেত না। বোঝা যেত না। না, মাস্টারমশাই বোঝাতে পারতেন না। না, এই সুতরাং দ্যাট ওয়াজ, আমি সেটা বলছি না। হোয়াট হ্যাপেন্ড, যে আমরা এতখানি একটা ডেসপটিক রেজিম দেখলাম যেখানে all human values were trampled, corruption was rampant, incidents like RG Kor happened, কিন্তু সব বুদ্ধিজীবী so called সবাই ল্যাজনাটরা ছাড়া আর কিছু করলো না, আর নয় ভাতাজীবী হয়ে গেল। এই যে চেঞ্জ, এটা কি মানে একটা জাতির তো মিউটেশন হয় না ডিএনএ তে, না, চট করে হয়, ব্যক্তির হয়। ব্যক্তিত্ব হয়, সবসময় হচ্ছে এবং আবার ঠিক হচ্ছে। হ্যাঁ। বডি সেল কারেক্ট করছে। তোমার আমার মধ্যে প্রত্যেকদিন ক্যান্সার সেল জন্মাচ্ছে, বডি মেরেও দিচ্ছে। না মারতে পারলে তার ক্যান্সার হচ্ছে, এই ব্যাপার বাংলা কথা। এটা কারেন্ট একবার নলেজটা, কিন্তু জাতিরও হয় না। কিন্তু একটা জিনিস কী হয়েছে, আমরা আরও অন এয়ার নো, ইয়েস উই আর অন এয়ার। ওকে, আমি যা বলে ফেললাম তোমার। না না, কিছুই বলো না। আচ্ছা ঠিক আছে, আমার একটা ধারণা আছে, এটা একটা হাইপোথিসিস। বাঙালি র্যাডিক্যাল প্রোটেস্টটা, তুমি যদি স্বাধীনতা আন্দোলন বলো, এত বড় ত্যাগ কিন্তু কোনো- পৃথিবীতে খুব কম জাতি। তুমি আছে পৃথিবী বেশি, আমি দৃষ্টি পড়িনি, আছে হয়তো। সুভাষ বোসকে তো অন্য লেভেলে ছেড়ে দাও, তারপরেও বলছি সেখানে বাঙালি তার পরবর্তীই তুমি যেটা বললে যে কেন হচ্ছে না, এর কারণ আমি আর এটা বলবো না, আমার ছাত্র জীবন তাতে গেছে 67, 68, 69, 70। এতে বাঙালি আর ভাই অনেক হয়েছে, আমরা আর আদর্শবাদী কাজে নেই। এটা আমার হাইপোথিসিস। না, কিন্তু সেই বাঙালি তো 2008-9 রাস্তায় নেমেছে, সেই বাঙালি আবার 2008-9 লালগড়ে দৌড়ে গেছে, ঠিক, ঠিক, ঠিক। নন্দীগ্রামে গেছে, সিঙ্গুরে গেছে। ঠিক ঠিক, কারণ সেই বাঙালি সেটাতে গেছে, কারণ সেটাতে খানিকটা অর্গানাইজ ব্যাপার ছিল, অর্গানাইজ সেক্টর বা অর্গানাইজ রাজনীতি ছিল। সেই অর্গানাইজ রাজনীতি যে আলটিমেটলি কিছু কিছু লুম্পেন হয়তো বড় জায়গা নিয়ে নেবে, এটা এই লোকরা বুঝতে পারেনি। কারণ এরা কেউ লুম্পেনের সঙ্গে মেশেনি, এরা কেউ লুম্পেনের মেশেনি। তুমি যদি লুম্পেনের সঙ্গে নাম আসে, আমরা আর্জি করে মিশতে হতো, গুলি খেয়ে দেবো, কাজটা দাদা বাঁচান, মরে যাবো, এরকম হয়েছে দিনের পর দিন। তা লুম্পেনের সঙ্গে নাম আসলে লুম্পেনকে যারা খুব মুশকিল, সে অ্যাক্টিং করে বেরিয়ে যাবে তোমার সামনে। এরা বোধ হয় সুরেন্দ্রবাবু বোধ হয় জীবদ্দশায় জেনে যাননি যে মানুষ ঠিক কতটা খারাপ হতে পারে। আমি তার মানে তুমি বলছো ইট ওয়াজ ক্লিয়ার লুম্পেনাইজেশন অফ দ্য পলিটি। প্রচুর লোক ঢুকেছে, এবং এটা আমি কোনো পার্টি বলছি না, ইরেসপেক্টিভ অফ পলিটিক্স। বাঙালি, আমরা বাঙালির যে মানে পৃথিবীতে, আমাকে একজন প্রফেসর বেডফোর্ড, স্বর্গে বসে নিশ্চয়ই আশীর্বাদ করবেন, উনি আমাকে, কর্নেল ইউনিভার্সিটিতে আমি কাজ করেছি 6 মাস, উনি আমাকে বলেছেন, বিশ্বাস কর সুদর্শন, আই ট্রাস্ট তোমাদের খালি কলকাতায় আমেরিকার চেয়ে বেশি ট্যালেন্ট আছে। কিন্তু মুশকিল হচ্ছে তোমরা বড্ড বেশি বাড়ি বাড়ি করো, ঘর ঘর করো, মা মাসি কাকিমা, তোমাদের 100 আত্মীয়, বছর সে 2বার করে যেতে আর হবে, 500টা দেবদেবী, 500টা দেবদেবী, আজকে উপোস কালকে তমুক, এই মার কাছে শুনে শুনে আমি ওরিয়েন্টেড হয়ে গেছো। বাট তোমাদের ছেলেমেয়েরা যখন ঢুকে কেউ বলে আমি পড়বো, তখনই আমেরিকান ছেলেরা ওই একমাত্র চাইনিজগুলো কম্পিট করে, আর কেউ পারে না। এটা ওনার কথা। আলাম আপনি ইউ মিন ইট? আলাম হ্যাঁ। কেন উনি আবার আমাকে পরবর্তীকালে মারা যাওয়ার 3 বছর একটা চিঠি লিখেছিলেন। আমি কিনা বলেছিলাম যে আমাদের দেশে দেখো না এই অবস্থা, একজন নেতাকে নিয়ে, আমি নাম বলছি না, বলা উচিত না। উনি বললেন বাই এনি টাইম হি ইজ বেটার দ্যান ট্রাম্প। এনি টাইম বেটার দ্যান ট্রাম্প, এনিবডি ইজ বেটার দ্যান ট্রাম্প। এনিবডি ইজ বেটার দ্যান, হ্যাঁ, ইভেন ডাইনোসরস আর বেটার। হ্যাঁ, কি এই জিনিসটা কি দিয়ে তৈরি? এটা খায় না, গায়ে মাথায় দেয়। লোকটার টাকার তো অভাব নেই, লোকটার জীবনে যাওয়া তো হয়ে গেছে। লোভ। আচ্ছা কতখানি লোক থাকবে সুমন? তোমার কথা হচ্ছে কি ওয়েলথ বিগেটস ওয়েলথ তো। হ্যাঁ। আর এ তো মানে অলমোস্ট তার আর্লি যৌবন থেকে একটা দুশ্চরিত্র, একদম প্রথম ওই লম্পট, বাবার টাকায় ফুটুনি, তারপরে রিয়েল এস্টেট টাইকুন, টাইকুন। ঠিক আছে।
he has never seen the good side অফ লাইফ। of life. You know, America has produced two kinds of people. একটা garbage। Either আমরা সব দেখতে অভ্যস্ত ওই বড় বড়- বস্টনের আর মানে ইউভি লিগে এইভি লিগ, ইয়েল, বস্টন, আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু ইউ গো ডিপ সাউথ, একদম ইউ উইল সি হাউ রাফ অ্যান্ড টাফ দে আর। ভীষণ বাজে। ঠিক আছে, দিস ফেলো, বাট নোবডি ইজ এ বাফুন লাইক হিম। সকালবেলা বলছে এই, এক কথা, দুপুরবেলায় আবার উল্টো বলছে, উল্টো কথা, আবার সন্ধ্যেবেলা আরেক রকম আবার বলছে। আবার কথা। এবং এই বলে, এবং সবচেয়ে বড়, তুমি একটা সুইডিশ পার্লামেন্টের প্রাইম মিনিস্টার হাসি দেখেছো? না, হ্যাঁ, সে হাসি বন্ধ করতে পারছে না, কারণ সুইডিশ না নরওয়ে, নরওয়ে, সরি, সে যে- বলছে যে হি সেড, আমাকে নোবেল প্রাইজ দাওনি, আমি তোমাদের সঙ্গে নেই। নেই, আর বলে এইরকম করে আর হাসছে। সে মেয়েটা না হাসে, আর ছেড়ে দিয়ে একটু কথা বলছে, আবার হেসে ফেলছে, হ্যাঁ। আবার সবাই হাসছে, হোল পার্লামেন্ট হাসছে যে একটা লোক নোবেল প্রাইজ পায়, বাচ্চা ছেলে বলে না আমি মিষ্টি দাওনি কেন? গন্ডারও ওকে দেখলে বলবে যে ভাই আমি হার মানলাম, তুমি ভাই, এরকম চামড়া আমি দেখি। আমরা দেখিনি। হ্যাঁ, না, একদম পৃথিবীতে ভালো উদাহরণ দিয়েছো, গন্ডার, পৃথিবীতে এক পিস একজনই। মানব গন্ডার আছে। ওকে, নাও উইল ওয়াইন্ড আপ, বিউটিফুল ডিসকাশন। তোমার কি মনে হয় যে এই কাকলি যে সমান্তরালভাবে রাজনীতি করলো, ডাক্তারিটা না করে, দ্যাট পুট এ প্রেশার অন ইউ? দারুণ। বাড়িতে এদের উপর খুব প্রেশার আছে প্রচণ্ড রকমের, যার জন্য এরা কিন্তু, আমার ছেলেরা ক্রনিক্যালি মানে ইরিটেটেড আর কি, যে তোমরা আমাদের টেক কেয়ার করো, ভ্যালিড কমপ্লেন। নাম্বার টু, আমার কোনো টেক কেয়ার লাগে না। আমার বাবা 105 বছরে মারা গেছেন, আগের বছরও 1 ঘন্টা ধনুচি নাচ করেছেন আমার সঙ্গে, অ্যাট দ্য এজ অফ 103। তা আমার লাগবে না মনে হয় যদি আমি কিছু না করি ভুল। কিন্তু কাকলি যেটা হলো, ওইটা করতে গিয়ে ওর শরীর মনের তো ব্যাপার আছেই, কিন্তু বর্তমানে ও তো মানে মানে আমি বলবো যে ওই যে তুমি জানো নিশ্চয়ই, আল্ট্রাসাউন্ড 100 ভারতবর্ষে যে কটা বেসিক কাজ ভারতবর্ষে 1990s হয়েছে, ইনক্লুডিং পাবলিকেশন ইন দ্য ফার্টিলিস্ট স্টেডি, আমাদের মহাভারত, সব তো কাকলি কাজে। এবং এখানকার কলকাতার 50 তো সবাই ওর কাছে আল্ট্রাসাউন্ড শিখেছে। আজকে আমি যেটা দারুণ মিস করছি, আমার সেন্টারে পিজিতে আমার ছেলেরাও খানিকটা শিখেছে। আমার ছেলেও কিন্তু কাকলির যে আল্ট্রাসাউন্ড, দ্যাট ওয়াজ এ ক্লাসিক। অতএব ডাক্তার হিসেবে মিস করলো, শরীর তার এখনও ঠিক আছে কিন্তু আগের চেয়ে খারাপ হলো। এবং কাকলির হয়তো আমাকে বললো, আমি বলবো পলিটিক্স যাওয়া, তাতে আমার তো আরও ভিগরাসলি আমার স্টেপ বলা হচ্ছিল কিছু। আমি একটু বেশি মাত্রা লিবারাল, বউ আমার সম্পত্তি নয়, সে কি করবে না করবে, আমায় যতক্ষণ যে খারাপ কথা না বললে আমি শান্ত ছিল, তো না বললে কিন্তু আমি একদম মাথার উপর জ্বলছেন না। রবি রয়েছে। না, আমি খালি ভাবি যে দেখো, আমি তোমাকে যতটা দেখেছি, ইউ আর এ লেফট লিবারাল। হ্যাঁ, ইউ ক্যানট বি আইদার এ পার্টি no. অর সিম্প্যাথেটিক হ্যাঁ, টুয়ার্ডস মমতা ব্যানার্জি। না, সো ইট ওয়াজ সাম কাইন্ড অফ এ কম্পালশন। আমার মনে হচ্ছিল যে এই গরিব ঘর এইরকম ডাউন ট্রডেন আর না হলে, ওটা দেখে তো গোটা বাঙালি হ্যাঁ, ঠকে গেছে। ওই একটাই। আর এখন তারপরে কাকলিকে জিজ্ঞেস করে দেখো, আমি এখন তো 5 বছর 7 বছর 8 না বছর না, যাই। কাকলি তোমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখো যে উপরটা একই আছে, হুম, ভিতরে কি হয়ে গেছে, ও, আর কিভাবে হাউ শি হ্যাজ কমপ্লিটলি ইউজার্ভড মোর অ্যান্ড মোর ল্যান্ড। ওটা তো ঠিকা টেনেন্সি না, পোর্টের জমি। এইগুলো আমি মানে খুব যাই হোক, তুমি না জানলেই ভালো, কনভার্সেন্ট নয় আর কি। না জানলেই ভালো। তো এখনো তো কাকলিকে 29 অব্দি তো লোকসভায় থাকতেই হবে। নিশ্চয়ই। এবং এটা বাট আই স্টিল বিলিভ যে ওকে যদি কাকলি হচ্ছে আমাদের সেন্টারে আমার সঙ্গে কাজ করতে, আমি এত কাজ করতে পারলাম, আই মাস্ট অ্যাকনোলেজ হার কন্ট্রিবিউশন। ও তো খুব আমি তো রিজঅর্গানাইজ লোক, ও তো অর্গানাইজ, ভালো লেখে, তাড়াতাড়ি করতে পারে, খুব ভালো ম্যানেজারিয়াল ফ্যাকাল্টি আছে। সত্যি কথা বলতে এই ধরনের মানুষ, আমার তো উপেন্দাকেও মনে হয় এইসব লোককে যদি তুমি দায়িত্ব দিয়ে বলতে এটা করুন, আপনি যদি উপেন্দাকে বলতে আপনি 2 নম্বরটা বন্ধ করুন, আমার মনে হয় 1 বছর মধ্যে একদম পরিষ্কার ধান ক্ষেত বানিয়ে একদম মানে এত মারতো, এমন করতো, মানে ভয়ে দিকে কেউ আসতো না। তা আমরা তো সেটা আমাদের তাকে তো সেই চুপ না দিয়ে না,
ওই কি সব উপজাতি করলেন? উপজাতি কোথায়? তা আমি তো ধানবাদ না কস করলে উপজাতি দেখতেই পাবো না হয়তো। সত্যিই তাই। এটা কি কথা? কিন্তু রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস ইন দ্য রাইট টাইম, She got everything. she got And she she got much more than any party. squandered everything. একদম অত Think কেউ of পায়নি। রঞ্জিত পায়া, ওরে বাবা, ওই রকম একটা স্কিন ডাক্তার অজিত পায়া, অজিত পাজা, ওই রকম বিক্রম সরকার, বিক্রম সরকার, কৃষ্ণা বসু, কৃষ্ণা বসু। ঠিক আছে? কৃষ্ণা আমার ছোট বাড়িতে গেছেন, বলে আপনি নিজে চা করলেন, আমি তোমাকেও চা করে খাইয়েছি, হ্যাঁ। কারণ আমি চা করতে পারি, আমি রান্না মায়ের কাছে না, শিখেছি। ওটা তুমি লোককে দেখাও একটু। না 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 না, আমার বাড়িতে 24 ঘন্টা লোক তমিয়াঙ্গা ছিল না। কারণ কি? কারণ বাড়িতে তুমি না থাকো না, বাড়িতে তুমি না থাকো, স্বাবলম্বী হতে শিখবে না। ওরা শেখেন। আর আমি তো এত বেশি চা খাই, এত বেশি চা খাই, এখন একটু কমিয়েছি। তাও এরাও তো সব আমার লোকেরা সব ইয়ে হয়ে আছে যে এত চা খেতে পারেন আপনি। এখন আমি 10 কাপ চা খাই দিনে। So it is ultimately a case of what should I say? মানে রাম হলে বলতাম রামের সুমতি হইল না, আর যেহেতু পুরুষ পুলিঙ্গ বলা যাবে না, না, তাহলে অতএব বলিতে হইবে শ্রীমতীর সুমতি হইল না। বাহ, সুমতি হ্যাঁ। আর হবার দিনও না, বয়স তো সবাইকে মানতে হবে, কিন্তু আমি একটা কথা বলি সুমন তোমাকে, আমার মনে হয় তুমি মানতে পারো নাও মানতে পারো, সোসাইটি কিন্তু তোমাকে তৈরি করে খানিকটা, তাই না? আমি যে তোমার সাথে কথা বলছি, অনেক কথা বললাম, এগুলো তুমি তো বলছো না, আমি এখনো বলতে পারি, আমার কিছু যায় আসে না, মনে তো যাবোই একদিন, কি হবে। আর তোমাকে এখন আর কেউ কিছু করবে না। না না, করুক না, আমি করলেও আমি সামনে নিতে পারবো, আমার সেই সাহস আছে। কিন্তু সোসাইটি মেক্স এ ম্যান যদি আমরা মনে করি, আমাদেরও সোসাইটির অনেকের এই দায়িত্ব আছে যে যেই নেতা হোক, যেই প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার হোক, তার উপরে একটা প্যারালাল সোশ্যাল প্রেশার রাখা ঠিক হচ্ছে না। মাসে অন্তত একদিন করে বসা, কি ঠিক হচ্ছে না, এইটি ঠিক হচ্ছে না, 10টাই শোনা একটা, আর একদিন আপনি এইটা ঠিক হচ্ছে না, আর একদিন এই যে প্রত্যেকটা পাড়ায় যদি মিষ্টির দোকান হয় আর তোমার ভেলপুরি ভাজা হয় আর চাউমিন ভাজা হয়, বাঙালি ডায়াবেটিস ক্যান্সারে মরবে, কেউ বাঁচাতে পারবে না। তুমি সকাল থেকে চাউমিন ভেজেই যাচ্ছে ওই তেলটা কিন্তু পলিমারাইজ হয়ে দ্যাট ইজ এ পাওয়ারফুল কার্সিনোজেন। মানে মোটামুটি আমার মনে হয় ম্যাথামেটিক্যালি করা যায় হয়তো যে 6 মাস খেলে ক্যান্সার হবে। আচ্ছা, তুমি যা ভাত খাও, আমরা ছোটবেলাও খেতাম, আবার তার সঙ্গে ভাত, আমি অল্প খাই, আবার লাস্টে মিষ্টি খাওয়ার পরে বাঙালি মিষ্টি কত, আমরা বিয়ে বাড়িতে কি মনে করতাম, আমি তো খাই 4-5টা মিষ্টি। খাওয়ার পরে আমাদের বিয়ে বাড়িতে যদি 4 রকম মিষ্টি না হতো, হ্যাঁ, সন্দেশ করলো, রসগোল্লা করলো না, পান্তুয়া করলো না, আর ওই পান্তুয়া তো উঠে গেছে, পান্তুয়া এখন আর কেউ জানে না, অনেকে জানেও না। আর ওই বোঁদে আর দই একটু মিশিয়ে খাওয়া, খেলে তোমার তো ডায়াবেটিস হবে। ডায়াবেটিস মানে তুমি জীবন থেকে সেফলি 15 বছর বাদ দিয়ে দাও, হবেই এমন কোনো গ্যারান্টি নেই। তুমি যদি রেগুলার খেতে থাকো প্রায় 90% হবেই, যদি না তুমি প্রচণ্ড পরিশ্রমী ওই গ্রামের লোকদের মতন হও। বার্ন না এনার্জি। দেখো, আমি তো খাই, আই ডোন্ট বার্ন মাই এনার্জি, স্টিল কখনো কখনো 7-এর একটু উপরে ওঠে, আবার নেমে টুক করে 6.34-এ চলে আসে। তুমি ফরচুনেট তাহলে। দেয়ার আর মেনি ফরচুনেট। আরে কোনো জায়গায় তো আমাকে একটু ফরচুনেট হতে হবে। ঈশ্বর তো সব জায়গায় মেরে দেবে এটা হতে পারে না। না, তুমি একসময় আমাদের সকলে সুমন চ্যাটার্জি প্রোগ্রাম লোকে ওই আনন্দবাজারের এই দিকের পাতায় লিখতে, আমরা তো সারা জীবন পড়ছি, আর বললে যাবে, এটা কোনো গ্যাস দেওয়ার কথা নয়। এবং আমি অবাক হলাম, তারপরে হঠাৎ তুমি টিভিতেও যখন কয়েকটা জায়গায় এলে, এখন এই সময়টা আমি চালু করলে, বেশ কিছু চ্যাংরা ফ্যাংরা দিয়ে চালু করেছিলি, শস্য বানিয়েছি, তারা এসছে আমার কাছে। এটা বন্ধ হলো কেন তো আমি জানি না। ওই একই বাঙালি চুনি গোস্বামী ছাড়া ফুটবলার জানে না, মান্না দে ছাড়া গায়ক নেই, কেমন, আর তোমার কি বলে ওই পুলিশ বলতে দেবী রায়, বাঙালি একজন করে ধরে, তাকে বহুদিন জ্যোতি বসুকে 30 বছর ধরে রেখেছিল মুখ্যমন্ত্রী, কোচলে একদম। তিনি আসতে পারছেন না, বেঁকে গেছেন, ঘরে ঢুকছেন বেঁকে। জ্যোতিবাবু একটি পেন গোজা আছে, হ্যাঁ, উনি
কোথায় কেন? এবং যদি সই চাও হ্যাঁ। বাংলায় সই করতে পারবেন না। আমি দেখেছি সে বাংলার ইংরেজিতে সে কাপা দেখেছি জ্যোতি সিদ্ধার্থবাবু বলেছিল তো, গল্পটা জানো না? না সিদ্ধার্থবাবু জ্যোতিবাবু একসঙ্গে গেছেন বর্ধমান না কোথায়, তখন ওরা একসঙ্গে পলিটিক্স করে। তা জ্যোতিবাবুকে দেখে প্রচুর অল্প বয়সী মেয়ে আচ্ছা তারা দৌড়ে দৌড়ে এসছে সব অটোগ্রাফের খাতা নিয়ে, আর জ্যোতিবাবু কোনো দিকে না তাকিয়ে গট 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 করে হাঁটছে হাঁটছেন। হেঁটে যখন গাড়িতে এসছেন, মানুদা তো ছাড়ার পার্টি নয়, মানুদা বলছে জ্যোতি তুমি এত অসভ্য। বলছে কেন? এতগুলো মেয়ে তাদের মধ্যে 2-4 জন খুব সুন্দরী ছিল, তারা এত চেষ্টা করলো তোমার অটোগ্রাফ নিতে, তুমি দিলে না। বলে মানু আমি তো বাংলায় সই করতেই পারি না। কেমন এরকম লোকও ছিল। চলো, এরকম থ্যাংক লোকও ইউ ছিল। ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ